হ্যালো। ওকে, সো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের কেমিস্ট্রির সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট ক্লাসে। অর্থাৎ আজকে থেকে কিন্তু আমাদের আসলে কেমিস্ট্রির সেকেন্ড পেপার স্টার্ট। আমাদের কিন্তু কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফুল শেষ। ওকে, সো এখন আমাদের কি স্টার্ট হচ্ছে ফার্স্ট পেপারে স্টার্ট হচ্ছে রিভিশন ক্লাস, বা রিভিশন ক্লাস বলবো না, এটাকে আমি বলবো কম্প্যাক্ট বেসিক টু অ্যাডভান্স ক্লাস। অর্থাৎ মানে তোমাকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্তই পড়াবো, বাট একদম কম্প্যাক্টভাবে পড়াচ্ছে। যেমন অলরেডি সাইকেল ওয়ানে গুণগত রসায়ন একটা ক্লাস হয়ে গেছে, যদিও এটা তোমার সাথে কমিটেড ছিল না, মানে এটা আমরা কোর্সের সময় বলি নাই যে এটা আমরা করাবো, বাট তারপরে আমার কাছে মনে হয়েছে এটা করানো উচিত, আমার এন্ড থেকে আমার দায়িত্ব, এই জন্য করাইছে। ঠিক আছে, আচ্ছা করাবো, বাট তারপর ওকে। সো চলো আমরা তাহলে শুরু করি। আমরা শুরু করতে পারি। সবাই একটু আমাকে জানাই দাও যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, বা সব ঠিকঠাক মতো আছে কিনা। সব কি ঠিকঠাক মতো আছে? আশা করি বুঝতে পারতেছো বা কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। আচ্ছা, একটু করে আমি তোমাকে বলি, এই চ্যাপ্টারটা শুরু হয়েছে একটা থিওরিটিক্যাল টপিক দিয়ে, পরিবেশ রসায়নটা, যেটা হচ্ছে তোমার ধরো বায়ুমণ্ডল, জলবায়ু, এগুলো নিয়ে আলোচনা। তা আমরা এই জন্য আজকে যে ওগুলো নিয়ে আলোচনা করলে প্রবলেমটা কি জানো, যে ওইটা দিয়ে যদি আমি চ্যাপ্টারটা শুরু করি, তাহলে দেখা যায় যে চ্যাপ্টারটা একটু তোমার কাছে বোরিংনেস চলে আসতে পারে, দেখা যাবে ওইটা একটু থিওরিটিক্যাল জিনিসপত্র। এই জন্য আমরা যেটা করবো আজকে, আমরা চ্যাপ্টারটা একটু ওই যে গ্যাসের সূত্র থেকে শুরু করব। আর আমরা গ্যাসের সূত্র পড়ার পরে তোমার কাছে ওইটা পড়াই দিব। আমি তোমাকে আগে চলো চ্যাপ্টার ম্যাপটা একটু বুঝাই দিই। তার আগে চলো আমরা দেখাবো আজকে হচ্ছে লেকচার নাম্বার 1 আমরা পড়বো। ঠিক আছে, আমি যদি তোমাকে একটু চ্যাপ্টার প্ল্যানটা শেয়ার করি, যে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের মধ্যে কী কী আছে। দেখো, আমরা পড়তেছি পরিবেশ রসায়ন। আমি যদি চ্যাপ্টার প্ল্যানটা তোমাকে শেয়ার করি, তাহলে তোমার আইডিয়া হয়ে যাবে যে ভাই অ্যাকচুয়ালি তুমি কী কী পড়তে যাচ্ছ এই চ্যাপ্টারে। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথমে আলোচনা করব গ্যাসের সূত্র নিয়ে। আজকের আমাদের আলোচনার বিষয় হবে গ্যাসের সূত্র। এই পড়াগুলো নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয় হবে। তো গ্যাসের সূত্রের মধ্যে আমরা কী কী পড়বো? গ্যাসের সূত্রের মধ্যে আমরা পড়বো বয়েলের সূত্র, বয়েল, তারপরে তোমার হচ্ছে চার্লস, বা এগুলো কী জিনিস পড়াবো, সব পড়াবো। এগুলো তোমরা হয়তো দেখো এই চ্যাপ্টারের সাথে অনেকটা আদর্শ গ্যাস যে চ্যাপ্টারটা আছে না ফিজিক্সে, তার সাথে অনেকটা মিল আছে। তুমি অনেক কিছু এখানে পড়ে ফেলছো অলরেডি, বুঝছো? অনেক কিছু তুমি এখানে দেখবা পড়ে ফেলছো। তারপর তোমার হচ্ছে ধরো চাপের সূত্র, তারপরে তোমার হলো অ্যাভাগাদ্রো সূত্র। ঠিক আছে, অ্যাভাগাদ্রো সূত্র। এরপর ধরো তোমার হচ্ছে আমাদের এটাকে আমরা একটা ভাগ করতে পারি, এটাকে আমরা গ্যাসের সূত্র পার্ট 1 বলতে পারি। এই পুরো অংশটাকে, এই অংশটাকে আমি বলতে পারি যে গ্যাসের সূত্র পার্ট 1, বুঝছো? এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমি বলতে পারি গ্যাসের সূত্র পর্ব 1। পর্ব একে আমরা এই জিনিসটা পড়বো, বা পার্ট 1-এ আমরা এই জিনিসটা পড়বো। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা যেটা করবো সেটা হলো আমাদের এই যে বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল নিয়ে আমরা আলোচনা করবো। কেমন? মাছি ঢুকছে একটা, মাছিটা প্রচুর ডিস্টার্ব করতেছে। ওকে, যাই হোক, দেখো তা বায়ুমণ্ডল, এইসব জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করবো। কেমন? বায়ুমণ্ডল এবং স্তরগুলা নিয়ে এটা আমরা আলোচনা করবো এরপরে। ঠিক আছে, এই মাছিটা বেশি ডিস্টার্ব করতেছে, দাঁড়াও। আচ্ছা দেখো, তারপরে এরপরে গিয়ে আমরা আলোচনা করবো হচ্ছে তোমার গ্যাসের সূত্র পর্ব 2। এরপর আলোচনা করবো আমরা গ্যাসের সূত্র পর্ব 2, যেখানে আমরা পড়াশোনা করবো তোমার হচ্ছে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। ওইখানে আমরা পড়াশোনা করবো কি নিয়ে বলো তো? গ্রাহামের সূত্র নিয়ে পড়াশোনা করবো, গ্রাহাম। তারপর তোমার ধরো ডাল্টন, উনাদের সূত্র নিয়ে আমরা পড়াশোনা করবো বেসিক্যালি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। তারপর আমরা আলোচনা করবো তোমার হচ্ছে ধরো এই যে বাস্তব গ্যাস এবং আদর্শ গ্যাস নিয়ে। আমরা আমাদের পড়াশোনা করব বাস্তব গ্যাস, বাস্তব আর আইডিয়াল গ্যাস নিয়ে আমরা পড়াশোনা করব, যেখানে আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণ শিখবো। বুঝছো? এই জায়গাটাতে আমরা কি শিখবো? এই জায়গাটাতে আমরা তোমার হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ শিখবো, ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন শিখবো। তারপরে তোমার হলো অ্যামাগার বক্র শিখবো, মানে সবই তোমাকে পড়াবো, বুঝছো? অ্যামাগার বক্র শিখবো, অ্যামাগার কার্ভ শিখবো। ওকে, তারপরে এইখানে যে পার্টটা আছে, এরপর আমরা গ্যাস সিলিন্ডার জাতকরণ শিখব। গ্যাস সিলিন্ডার জাতকরণ, সিলিন্ডার জাতকরণ, এখানে দেখবো অনেক কিছু আছে, বুঝছো? সব তোমাকে পড়ানো হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আর এরপরে আমরা চলে যাব হচ্ছে এটার আরেকটা পার্টে, সেটা হচ্ছে গ্যাসের গতিবিদ্যা বা গ্যাসের গতিতত্ত্ব, গতিতত্ত্ব এগুলো নিয়ে আলোচনা করবো, সিআরএমএস, সবগুলো নিয়ে আলোচনা করব। আর এগুলো আলোচনা করার পরে আমরা চলে যাব তোমার হচ্ছে আমাদের এই যে অম্লক্ষার মতবাদ আছে আমাদের এই চ্যাপ্টারে, অম্লক্ষার মতবাদ আছে। আর এইগুলো পড়ার পরে, অম্লক্ষার মতবাদ পড়ার পরে আমাদের আছে তোমার হচ্ছে ধরো কিছু বিশুদ্ধ পানির কিছু মানদণ্ড আছে। বিশুদ্ধ পানির, বিশুদ্ধ পানির, এক সেকেন্ড, বিশুদ্ধ পানির কিছু মানদণ্ড তোমার এখানে আছে, যেগুলো হচ্ছে ধরো ওই যে পিএইচ, বিওডি, এইসব জিনিসপত্রগুলো। আর এগুলো পড়ার পরে লাস্ট একটা টপিক আমাদের বাদ পড়ে যায়,
সেটা হচ্ছে কিছু থিওরিটিক্যাল জিনিসপত্র আছে। ওই যে ধরো খাদ্য শিকল, মানে কিছু থিওরিটিক্যাল জিনিসপত্র আমাদের এখানে আছে, কিছু থিওরি আছে, কিছু আমাদের এক্সট্রা কিছু থিওরি আছে, যেগুলো আমরা এরপর আলোচনা করবো। মানে মোটামুটি এই সব জিনিসপত্র আমাদের এই চ্যাপ্টার আমরা পড়ার চেষ্টা করব। বলো তো এই এই জিনিসগুলো আমরা পড়ার চেষ্টা করবো। আর রাসায়নিক বিক্রিয়া মেগা এক্সাম, রাসায়নিক পরিবর্তনে মেগা এক্সাম কবে হবে সেটা তোমাদেরকে ডেট জানাই দেবো, কেমন? আচ্ছা, সো চলো আমরা আর সময় নষ্ট না করি, আমরা তাহলে আজকে আমাদের প্রথম আলোচনা করব তোমার হচ্ছে গ্যাসের সূত্র দিয়ে, গ্যাসের সূত্র পর্ব 1 দিয়ে। আচ্ছা, একটা জিনিস দেখো, তাহলে প্রথমে তাহলে আমাদের যেহেতু আমরা গ্যাসের সূত্র পড়বো, তাহলে গ্যাসের কিছু প্রপার্টি আমাদের একটু পড়ে নেওয়া দরকার। যে ভাই গ্যাস আসলে মানে এটার কিছু ধর্ম আমাকে ব্যাখ্যা করেন, গ্যাসের কিছু ধর্ম আমাকে ব্যাখ্যা করেন, কেমন? গ্যাসকে তো আমরা আসলে খালি চোখে দেখতে পাই না, বাট আমরা কিছু গ্যাসের তাহলে আমরা ধর্ম ব্যাখ্যা করতে পারি। এখানে গ্যাসের কিছু ধর্ম নিয়ে কথা বলছে, এগুলোতে আমি আসবো। চলো আমি একটা একটা করে তোমাকে পয়েন্ট আলোচনা করার চেষ্টা করি। আসো, প্রথমে আমাকে একটা জিনিস বলো তো, যে ধরো যে কোনো পার্টিকেলের, যে কোনো জিনিসের মধ্যেই, বা ধরো এটা যদি গ্যাসীয় অবস্থা হয়, বা তোমার ধরো লিকুইড অবস্থা হয়, বা সলিড অবস্থা হয়, তার মধ্যে দুইটা শক্তি থাকে, তার মধ্যে দুই ধরনের শক্তি থাকে। মানে আমি যদি বলি যে তোমার যদি তুমি এখানে যদি যে কোনো একটা বস্তু নাও, তাহলে ওই বস্তুটার মধ্যে দুই ধরনের শক্তি তোমার থাকবে। একটাকে তুমি বলো গতিশক্তি, একটাকে তুমি বলো গতিশক্তি, যেটাকে ইংলিশে আমরা বলি কাইনেটিক এনার্জি। গতিশক্তিকে আমরা ইংলিশে কি বলি? ইংলিশে বলি হচ্ছে আমরা কাইনেটিক এনার্জি। আর এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি ভাই? এটাকে আমরা প্রকাশ করি ইকে দিয়ে, এটাকে আমরা প্রকাশ করি ইকে দিয়ে। আচ্ছা, আরেকটা আছে, বস্তুর মধ্যে থাকে বিভব শক্তি বা স্থিতি শক্তি। বিভব শক্তি, দেখো এই চ্যাপ্টারের তুমি যদি বই খুলে প্রথম পড়া কিন্তু এটা না, প্রথম পড়া হচ্ছে জলবায়ু নিয়ে পড়াশোনা, দ্বিতীয় পড়া হচ্ছে গ্যাসের সূত্র নিয়ে পড়াশোনা। আমি গ্যাসের সূত্র পর্ব 1 পড়ানোর পরে তারপরে তোমাদেরকে জলবায়ু পড়াবো। গ্যাসের সূত্র পর্ব 1 শেষ করতে আমাদের 2টা ক্লাস লাগবে, 2 বা আড়াইটা ক্লাস লাগবে। আড়াইটা ক্লাস পরে গিয়ে আমি তোমাকে হচ্ছে ওই জলবায়ুগুলো পড়াবো, কেমন? আর এটা হচ্ছে বিভব শক্তি, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি পটেনশিয়াল এনার্জি। এটাকে আমরা বলি পটেনশিয়াল এনার্জি, আমরা বলে থাকি। আর পটেনশিয়াল এনার্জিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আমরা পটেনশিয়াল এনার্জিকে আমরা প্রকাশ করি ইপি দিয়ে। পটেনশিয়াল এনার্জিকে আমরা প্রকাশ করি তোমার হলো ইপি, এভাবে করে প্রকাশ করি। এখন কথা হচ্ছে ভাই, একটা বস্তুর মধ্যে গতিশক্তি কেন জেনারেট হয় বা গতিশক্তি কেন থাকে? কাহিনী যেটা হয়, তুমি যদি গ্যাস দিয়ে চিন্তা করো, দেখো ওই ওই বস্তুটা যেই কণাগুলো দিয়ে গঠিত, তারা কিন্তু সর্বদা গতিশীল। তাহলে গ্যাসের কণাগুলো কি গতিশীল? ওই গতিশীল হওয়ার কারণে এদের মধ্যে কি থাকে বলো তো? এদের মধ্যে গতিশক্তি থাকে। তো এটা কেন হয়? এই গতিশক্তিটা কেন তৈরি হয়? গতিশক্তিটা আমরা বলতে পারি এইটা কণার গতির কারণে সৃষ্টি হয়। এটা কিসের কারণে তৈরি হয়? কণার গতির কারণে সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে বলতে পারি আমাদের কাছে যে গতিশক্তিটা আছে, মানে একটা বস্তুর যে গতিশক্তি থাকে, এটা কেন তৈরি হয়? ওই বস্তুরা যে কণাগুলো দিয়ে গঠিত, তাদের গতিশক্তির কারণে, মানে গতির কারণে তৈরি হয়, দৌড়াদৌড়ির কারণে তৈরি হয়। আর আরেকটা যেটা আছে বিভব শক্তি, এটা কেন তৈরি হয় কোনো একটা বস্তুর মধ্যে? দেখো বস্তুর মধ্যে যে কণাগুলো থাকে, বস্তুর মধ্যে যে কি থাকে, কণাগুলো থাকে, এই কণাগুলোর মধ্যে কি থাকে? আন্তঃআণবিক আকর্ষণ বল থাকে। ওই আকর্ষণ বলের কারণে তৈরি হয় বিভব শক্তিটা। তাহলে বস্তুর যে বিভব শক্তি, সেটা কিসের কারণে তৈরি হয়? কণাগুলোর মধ্যে থাকা আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে সৃষ্টি হয়। তাহলে আমি যদি তোমাকে সাম আপ করি, সেটা হইলো কি? সাম আপটা হচ্ছে এরকম যে ভাই, আমাদের যে কোনো বস্তুর মধ্যে দুই ধরনের শক্তি থাকে, একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে বিভব শক্তি। গতিশক্তিটা কেন তৈরি হয়? ওই বস্তুটার মধ্যে যে কণাগুলো আছে, তারা তো কন্টিনিউয়াসলি দৌড়াদৌড়ি করতেছে, ওই দৌড়াদৌড়ি করার কারণে তাদের মধ্যে গতিশক্তি তৈরি হয়, যেহেতু এদের ব্যাগ আছে একটা। আর ওই কণাগুলোর মধ্যে আকর্ষণ থাকে, তারপর ওই আকর্ষণের কারণে কি তৈরি হয়? বিভব শক্তি তৈরি হয়। আচ্ছা, এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে গ্যাসের মধ্যে, মানে তাহলে আমি ধরো আমরা জানি পদার্থের 3টা অবস্থা হয়। একটা হচ্ছে গ্যাসীয় অবস্থা, তারপর ধরো তোমার একটা হচ্ছে লিকুইড অবস্থা, আরেকটা হলো তোমার কাছে এখানে আমাদের আছে সলিড অবস্থা। আমি যদি জিজ্ঞেস করি যে ভাই গ্যাসিয়াস অবস্থায় গতিশক্তি আর বিভব শক্তির মধ্যে কে বড় হবে, মানে প্রত্যেকটার মধ্যে আমরা কম্পারিজন করব, তখন তুমি বলবা যে ভাই দেখেন গ্যাসীয় অবস্থাতে তো গ্যাসীয় কণাগুলো অনেক বেশি দৌড়াদৌড়ি করে, এদের মধ্যে ডিস্টেন্স অনেক বেশি থাকে, তাই এদের মধ্যে কিন্তু গতিশক্তির মানটা বিভব শক্তি থেকে অনেক বেশি হয়। আর অন্যদিকে সলিডের মধ্যে যে কণাগুলা, এরা কিন্তু অত দৌড়াদৌড়ি করে না, এটা কিন্তু খুব কাছাকাছি কম্প্যাক্টভাবে থাকে, এদের মধ্যে কিন্তু আকর্ষণ বল বেশি থাকে, তাহলে এদের মধ্যে কিন্তু বিভব শক্তিটা অনেক বেশি হবে কার তুলনায়? গতিশক্তির তুলনায়। আর লিকুইডের মধ্যেও কিন্তু কণা আছে যারা দৌড়াদৌড়ি করতে পারে, বাট অত বেশি না, তাই এটার গতিশক্তিটা বিভব শক্তি থেকে সামান্য বড় হয়।
তাহলে গ্যাসের ক্ষেত্রে কি হয়, গ্যাসের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে গ্যাসের যে গতিশক্তি আছে সেটা অনেক বেশি হয়। লিকুইডের ক্ষেত্রে কি হয়, গতিশক্তিটা সামান্য বড় হয়। আর সলিডের ক্ষেত্রে কি হয়, বিভব শক্তিটা অনেক বেশি বড় হয়ে থাকে। আশা করি এই জিনিসটা তোমরা সবাই এখানে বুঝতে পারছো। আশা করি তোমরা এই জিনিসটা সবাই এখানে বুঝতে পারছো। আচ্ছা, এইবার আমরা কিছু গ্যাসের প্রপার্টি নিয়ে আলোচনা করব বা গ্যাসের কিছু ধর্ম নিয়ে আলোচনা করব, যেই জিনিসগুলা তোমার বইতে এখানে পয়েন্ট আকারে লেখা আছে, বাট আমি তোমাকে আগে জিনিসটা বুঝাই আসি, পরে আমি পয়েন্ট তোমাকে ধরাই দিব। আগে বলে এই তিনটা জিনিস তুমি বুঝতে পারছো কিনা একটু করে আমাকে কমেন্টে জানাও তো। এই তিনটা জিনিস তুমি এখানে বুঝতে পারছো কিনা একটু আমাকে কমেন্টে জানাও তো। এই তিনটা জিনিস তুমি কি এখানে বুঝতে পারছো, একটু আমাকে জানাবা কমেন্টে। এই জিনিসগুলা তুমি এখানে বুঝতে পারছো কিনা আমি একটু চেক করে দেখি আমার এন্ড থেকে। হ্যাঁ, ঠিক আছে। যারা পিছাই আসো তোমরা তো বললাম তোমরা যেটা করো সেটা হচ্ছে ওই যে প্রতিটা সাইকেলে যে তোমার আমাদের কম্প্যাক্ট ক্লাস স্টার্ট হয়েছে সেগুলো করো, কেমন, সেগুলো করতে থাকো। আচ্ছা, সেটা হইলো আমাদের এক নাম্বার আমরা বৈশিষ্ট্য মনে রাখতে পারি গ্যাসের, সেটা হলো গ্যাস সহজে সংকুচিত হয়। একটা পয়েন্ট আমরা মনে রাখতে পারি, সেটা কি, সেটা হচ্ছে গ্যাস গ্যাস সহজে সংকুচিত হয়। সংকুচিত হয়, গ্যাস সহজে কি হয়, সংকুচিত হয়। এক নম্বর বৈশিষ্ট্য আমরা এটা মনে রাখতে পারি। তো ভাই এটা মানে আপনি কি বোঝাচ্ছেন? এটা মানে বোঝাচ্ছি, দেখো এক নাম্বার কথা কি, দেখো এখানে গ্যাসীয় কণাগুলো অনেক দূরে দূরে থাকে। গ্যাসীয় কণাগুলো কি থাকে, গ্যাসীয় কণাগুলো অনেক দূরে দূরে থাকে। তো এই কারণে তাদেরকে আসলে চাপ দিয়ে কাছাকাছি নিয়ে আসা পসিবল। এই কারণে তাদেরকে আসলে চাপ দিয়ে তাদেরকে চাপ প্রদানের মাধ্যমে কি করা পসিবল, তাদেরকে চাপ প্রদানের মাধ্যমে কাছাকাছি নিয়ে আসা পসিবল। এটাই বলতেছে যে দেখো গ্যাসের একটা প্রপার্টি কি, গ্যাসের একটা প্রপার্টি হচ্ছে গ্যাস সহজে সংকুচিত হয়। এর মানে কি, গ্যাসের কণাগুলো অনেক দূরে দূরে থাকে। তো তুমি যদি এখানে চাপ প্রদান করো তখন কণাগুলো কি হবে, কাছাকাছি চলে আসবে। তো কাছাকাছি চলে আসলে মানে কি, আগে আয়তন আয়তন দখল করতে অনেক বেশি, কারণ এরা আগে অনেক দূরে দূরে থাকতো। বাট এখন কাছাকাছি এসে গেলে কি হবে, এদের আয়তনটা কিন্তু কমে যাবে। এই কারণে তুমি কিন্তু গ্যাসকে প্রেসার প্রয়োগ করে সিলিন্ডারের মধ্যে ভর্তি করতে পারো। দেখো তুমি ওই যে এলপিজি গ্যাস সিলিন্ডার দেখছো, অক্সিজেন সিলিন্ডার দেখো, ওইখানে আমরা কি করি, উচ্চ চাপ প্রদান করে গ্যাসীয় কণাগুলোকে বা গ্যাসটাকে আমরা কিন্তু ওই সিলিন্ডারের মধ্যে ভর্তি করি। তার মানে গ্যাসকে কি হয়, গ্যাসকে যে ঘটনাটা ঘটে, গ্যাসে যদি আমরা চাপ প্রদান করি তাহলে অ্যাকচুয়ালি গ্যাসের আয়তন হ্রাস পায়। অ্যাকচুয়ালি কি হয়, গ্যাসের আয়তন হ্রাস পায়। এটা আমরা পড়বো, আজকে আমরা পড়বো যে চাপ বাড়ানো হলে আয়তন হ্রাস পায়। এমনি তুমি বুঝতে পারতেছো, ধরো আমি যদি দুই পাশ থেকে যদি চাপ দিই কি হবে, গ্যাসের কণাগুলো কাছাকাছি চলে আসবে, কাছাকাছি চলে আসবে। তা আগে আয়তন দখল করতে এতটুকু, এখন আয়তন দখল করতেছে এতটুকু, তাহলে কি হয়েছে, এখানে আয়তনটা সংকুচিত হয়েছে। তার মানে গ্যাসের একটা প্রপার্টি হচ্ছে গ্যাস সহজে কি হয়, সংকুচিত হয়। গ্যাস সহজে কি হয়, গ্যাস সহজে সংকুচিত হয়। আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। দুই নাম্বার পয়েন্ট হইল গ্যাসের যে ঘনত্ব, বলো তো এটা বেশি হবে না কম হবে? গ্যাসের যে ঘনত্ব, গ্যাসের ঘনত্ব বেশি হয় না কম হয়? গ্যাসের ঘনত্ব বেশি হয় না কম হয়? তুমি যখন বলবা যে ভাই যে কোনো ঘন জিনিসকে তো আমরা দেখতে পারি, দেখেন লিকুইডগুলোকে আমরা চোখে দেখতে পারতেছি, পানিকে, তার মানে পানিটা কিন্তু অনেক বেশি ঘন, বা তেলকে আমি চোখে দেখতে পারতেছি, বাট গ্যাসগুলা অনেক দূরে দূরে থাকার কারণে এদের আসলে কি হয় বলতো, এদের আসলে ঘনত্বটা অনেক কম থাকে। তাহলে গ্যাসের ঘনত্ব কিন্তু কি হয়, অনেক কম হয়। মনে রাখবা গ্যাসের আরেকটা প্রপার্টি হইলো গ্যাসের ঘনত্ব কিন্তু কি হয়, অনেক কম হয়ে থাকে, অনেক কম। হ্যাঁ, এই ঘনত্বটাকে বাড়ানো কমানো যায়, এই ঘনত্বকে আসলে চেঞ্জ করা যায়। আমরা দেখবো ঘনত্বের সম্পর্ক, টেম্পারেচার আর প্রেসার পরিবর্তন করে এই ঘনত্বকে বাড়ানো কমানো যাবে। বাট নর্মালি কি হয়, নর্মালি গ্যাসের ঘনত্ব অনেক কম থাকে। এর রিজনটা তুমি যদি দেখতে চাও, ঘনত্বের ডেফিনেশন, ঘনত্বের সূত্র কি বলতো? ঘনত্বের সূত্র হইল ভর ডিভাইডেড বাই আয়তন। ঘনত্বের সূত্র হইল ভর ডিভাইডেড বাই আয়তন। এখন তুমি লক্ষ্য করে দেখো গ্যাসের কণাগুলো অনেক দূরে দূরে থাকে, তাহলে গ্যাসের কণাগুলোর আয়তন অনেক বেশি হবে, মানে এদের দ্বারা দখলকৃত আয়তন। আয়তন বলতে আমরা বুঝি কণাগুলো দ্বারা দখলকৃত আয়তন। যেহেতু কণাগুলো অনেক দূরে দূরে থাকে, তাহলে কণাগুলো দ্বারা দখলকৃত আয়তন অনেক বেশি হবে। তাহলে আয়তন বেশি হলে কি হবে, এই ঘনত্বটা কিন্তু কম হয়। বুঝতে পারতেছি? আশা করি বুঝতে পারলাম। তাহলে গ্যাসের আমরা 2 নাম্বার প্রপার্টি কি বললাম, 2 নাম্বার প্রপার্টি আমরা বললাম গ্যাসের ঘনত্ব অনেক কম। 3 নাম্বার প্রপার্টি হচ্ছে গ্যাসের কণাগুলা, এটাকে তুমি যদি কোনো একটা পাত্রের মধ্যে রাখো তাহলে সে পুরো পাত্র জুড়ে থাকে, মানে একটা পার্টিকুলার জায়গায় থাকবে না। তাহলে গ্যাসের কণাগুলোকে তুমি যদি কি করো, একটা একটা পাত্রের মধ্যে রাখো, তাহলে সে পুরো পাত্রের মানে পাত্রের আয়তন দখল করে। তাহলে আমরা এটা বলতে পারি যে আমার গ্যাসের কণা পাত্রের আয়তন দখল করে। তাহলে আমরা বলতে পারি গ্যাস গ্যাস সম্পূর্ণ পাত্রের
আয়তন আয়তন দখল করে। আমাকে একটু করে বলো যে এই তিনটা পয়েন্ট কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা, এই তিনটা পয়েন্ট কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলো তো। হ্যাঁ, এই অধ্যায়ের সাথে 10 নম্বর অধ্যায়ের সম্পৃক্ততা আছে, হ্যাঁ, মানে অনেক সাদৃশ্যই আছে। তো চলো যদি বুঝো, এবার দেখো বইয়ে কি কি বলছে এখানে, চলো তোমাকে ধরাই দিই। দেখো এটা নোট করার দরকার নেই, এই পৃষ্ঠাটা নোট করার দরকার নেই, এটা তুমি পিডিএফ থেকে পড়ে নিবা, বাট এটা তুমি নোট করতে পারো চাইলে এই পৃষ্ঠাটা, ঠিক আছে। বাট যতটুকু তুলছো বাকিটা তুমি ক্লাসের পরে তুলে নিও। দেখো এখানে যদি আমি তোমাকে পয়েন্টগুলো ধরাই দিই, দেখো গ্যাসের কি কি বৈশিষ্ট্য বলতেছে, আকৃতি এবং আয়তন। এই যে অলরেডি একটা জিনিস বলছি, এর নির্দিষ্ট আকৃতি এবং আয়তন নাই, নির্দিষ্ট আকৃতি আয়তন নাই। যেই পাত্রে রাখা হবে গ্যাসসমূহ সেই পাত্রের আয়তন ধারণ করে। কেমন? যেই পাত্রে তুমি রাখবা সেই পাত্রের আয়তন ধারণ করবে। আর সাধারণত কি হয়, গ্যাসের ঘনত্ব এটা কিন্তু অনেক কম হয়ে থাকে। চাপে আয়তনের সংকোচন, চাপ প্রদান করলে কি হবে, আয়তনের সংকোচন হবে। আবার তাপে আয়তনের সম্প্রসারণ, এই কথাটা মানে কি, এই কথাটা মানে হচ্ছে তুমি নিজেই তোমার অবস্থা দিয়ে চিন্তা করো। ধরো তোমার পিছনে যদি কেউ আগুন লাগাই দেয়, তুমি কি সেই জায়গায় দাঁড়ায় থাকবা? সেই জায়গায় তো দাঁড়ায় থাকবা না। তোমার পিছনে কেউ আগুন লাগাই দিলে তুমি দৌড় দিবা। তো সেম ঘটনা এখানেও হয়, যে গ্যাস কণাগুলোকে তুমি যদি উত্তপ্ত করো বা টেম্পারেচার দাও, তারা তো আর সেই জায়গায় দাঁড়ায় থাকবে না, তারা জোরে দৌড় দিবে। তাহলে জোরে দৌড় দিলে কি হবে, এদের মধ্যে থাকা দখলকৃত আয়তনটা বেড়ে যাবে। এটাই বলতেছে যে তাপে আয়তনের সম্প্রসারণ, মানে তুমি যদি তাপ প্রদান করো, মানে তুমি যদি কি করো, টেম্পারেচারকে যদি বাড়াও, তাপ প্রদান করো মানে কি, টেম্পারেচারকে বাড়ানো, তাহলে কি হবে এখানে, এখানে তোমার হচ্ছে আয়তনটা যেটা আছে সেটা বেড়ে যাবে। এগুলো আমরা সূত্রের মাধ্যমে দেখবো জিনিসগুলো। আচ্ছা, সমসত্ব মিশ্রণ ক্ষমতা, এটা মানে কি, এটা মানে হইলো, চিন্তা করো তো, ধরো আমি ঢাকার মধ্যে আছি, তো ঢাকার মধ্যে আমি যখন নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস আমি কি নিচ্ছি, বায়ুটা কিন্তু আমি নিঃশ্বাসের সাথে ঢুকাচ্ছি। তা আমি যেই বায়ুটাকে আমি নিঃশ্বাসের মধ্যে নিচ্ছি, সেই বায়ুতে কি আছে, 78% নাইট্রোজেন আছে, 21% অক্সিজেন আছে, তাই না? নাইট্রোজেন আর অক্সিজেন কি পরস্পর গ্যাসীয় অবস্থা, এবং এরা একটা সমসত্ব মিশ্রণ তৈরি করছে। তো ধরো তুমি চিটাং থেকে ক্লাস করতেছো, তো তুমি যে চিটাঙে বায়ুটা নিচ্ছ বা নিঃশ্বাসের সাথে নিচ্ছ, সেই বায়ুতেও কি আছে, 78% নাইট্রোজেন, মানে অলমোস্ট কাছাকাছি না, একজাক্ট 78% হবে না, নাও হইতে পারে, হইতেও পারে। আর 21% অক্সিজেন আছে, তার মানে কি, তার মানে ব্যাপারটা হচ্ছে এই গ্যাসীয় যারা অবস্থা আছে, এরা না খুব তাড়াতাড়ি কি করে ফেলতে পারে, সমসত্ব মিশ্রণ তৈরি করে ফেলতে পারে। সমসত্ব মিশ্রণ হচ্ছে এমন মিশ্রণ, যেই মিশ্রণে তুমি যেই জায়গায় যাও না কেন, অনুপাতটা সবসময় সেম থাকে। এটাই বলতেছে যে পরস্পর বিক্রিয়াহীন সাধারণ তাপমাত্রায় নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে না। একাধিক গ্যাস সকল অনুপাতে পরস্পরের সাথে সম্পূর্ণরূপে মিশ্রিত হয়ে থাকে। যেমন এটার একটা ভালো উদাহরণ হচ্ছে এটা বায়ুমণ্ডল বা এয়ার, যেখানের মধ্যে কি থাকে, 78% নাইট্রোজেন থাকে আর 21% অক্সিজেন থাকে। নাইট্রোজেন আর অক্সিজেন কিন্তু সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া করে না। আমি তোমাকে দেখাইছিলাম মোলের পর্যাবৃত্তে নাইট্রোজেন কিন্তু নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে কাজ করে, সাধারণ তাপমাত্রায় সেটা বিক্রিয়া করে না। বলো তো এই 5টা বৈশিষ্ট্য বুঝতে পারছো কিনা, বলো এই 5টা বৈশিষ্ট্য বুঝতে পারছো কিনা? যাদের অধ্যায়ে গ্যাপ পড়ছে, বললাম তো তোমাদের সবগুলা, আমাদের যদিও এটা কিন্তু আমি তোমাকে সাইকেলে কমিটমেন্ট ছিল না যে ইয়া করা, কি বলে এটার নাম, ওই কম্প্যাক্ট ক্লাসগুলো দেওয়া, বাট তোমাদের জন্য আমি সব চ্যাপ্টার রেডি, সব চ্যাপ্টার শেষ হওয়ার পরে সাইকেলে কম্প্যাক্ট ক্লাস দিব। অর্থাৎ যেমন গুণগত শেষ করবো 12 ক্লাসে, মৌলের পর্যাবৃত্তি শেষ করবো মোটামুটি 15 ক্লাসে, কেমন, রাসায়নিক পরিবর্তন শেষ করবো আবার 12টা ক্লাসে। যেমন পরিবেশ রসায়ন এখন লাগবে মোটামুটি আমরা ধরো 13 থেকে 15টা ক্লাস লাগবে, কেমন। বাট যখন কমপ্লেক্স ক্লাস আসবে দেখবা এটা 7 থেকে 8 ক্লাস শেষ করে দিচ্ছি। আর আমি তো তোমাকে অলরেডি বলছি যে আমাদের মেন সিলেবাস কিন্তু শেষ হয়ে যাবে কখন, মেন সিলেবাস শেষ হয়ে যাবে তোমার হলো আমাদের অক্টোবর থেকে নভেম্বরে, আর আমাদের কমপ্লেক্স ক্লাস শেষ হবে কিন্তু ডিসেম্বর বা জানুয়ারিতে, একটু সময় লাগবে যেহেতু পড়া শুরু করছি। 5 নাম্বারটা বুঝো নাই, 5 নাম্বার বলতেছে যে যদি কোনো গ্যাসীয়, মানে ধরো দুইটা গ্যাস নিছো তুমি, নাইট্রোজেন আর অক্সিজেন, এরা না সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া করে না, তো এরা খুব সহজে কী হইতে পারে, মানে এয়ার তৈরি করে ফেলতে পারে। এয়ার মানে কি, এয়ারের মধ্যে এরা থাকে, 78% নাইট্রোজেন আর 21% অক্সিজেন। সমসত্ব মানে কি, সমসত্ব মানে হইলো ধরো আমি এখান থেকে বাতাস গ্রহণ করতেছি, তো আমার এখানে যে নাইট্রোজেন আর অক্সিজেনের যে অনুপাতটা আছে, তুমি যদি তুমি 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 যে জায়গায় আসো সেখানে যখন তুমি বাতাস গ্রহণ করতেছো, অনুপাতটা কিন্তু অলমোস্ট সেম। তার মানে এরা আসলে এটা সমসত্ব মিশ্রণ তৈরি করে, মানে যে জায়গায় তুমি যাও না কেন আসলে অনুপাতটা সবসময় সমান থাকতেছে এখানে বা কাছাকাছি থাকতেছে। ওকে, চলো আমরা তাহলে নেক্সটে আগাই। নেক্সটে আমাদের ম্যাথ করার জন্য আমাদের কিছু কনসেপ্ট প্রয়োজন হবে, সেটা হইলো আমরা এখন আলোচনা করব আমাদের একক রিলেটেড আলোচনা। আমরা কিছু এখন গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেটা কি, সেটার নাম হচ্ছে, আমাদের পয়েন্টের নাম দাও যে একক রিলেটেড আলোচনা। চলো ভাই, একক রিলেটেড আলোচনা কি জিনিস একটু বোঝানোর চেষ্টা করি, আসো একক রিলেটেড আলোচনা কি জিনিস, ঠিক আছে। চলো
আস্তে আস্তে ক্লিয়ার করি আমরা আসো জিনিসগুলোকে, তারও পুরোটাকে আগে করে দিই। ঠিক আছে, আমরা তাহলে আলোচনা করবো এখন একক রিলেটেড আলোচনা। আমরা প্রথমে আগে দেখবো চাপের একক। আমরা প্রথমে দেখবো আগে চাপের একক। দেখো তো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ফার্স্টে যে গ্যাসের ক্ষেত্রে চাপ বলতে তুমি কি বুঝো, মানে গ্যাসের ক্ষেত্রে চাপ বলতে তুমি কি বুঝো? তো গ্যাসের কণাগুলোকে তুমি একটা পাত্রের মধ্যে রাখো, রাইট? গ্যাসের কণাগুলোকে তুমি কি করো, একটা ধরো যে কোনো একটা পাত্রের মধ্যে তুমি নিছো, ধরো এটা তোমার একটা পাত্র। তো এই গ্যাসের কণাগুলো পাত্রের দেয়ালে লম্বভাবে কি পরিমাণে বল প্রদান করে বা লম্বভাবে যে পরিমাণে চাপ প্রদান করে, এটাই হচ্ছে গ্যাসের প্রয়োগকৃত চাপ। তাহলে গ্যাসের প্রয়োগকৃত চাপ বা গ্যাস দ্বারা প্রয়োগকৃত চাপ, পি বলতে আমরা কি বুঝবো? পি বলতে আমরা বুঝবো যে গ্যাসের কণাগুলো পাত্রের দেয়ালে যে চাপ প্রদান করে, তোমার সেটাকে আমরা বলতে পারবো তোমার গ্যাসের প্রয়োগকৃত চাপ। ঠিক আছে? আচ্ছা, তো চাপের একক কি হইতে? চাপকে আমরা কি দিয়ে প্রকাশ করি? চাপকে আমরা প্রকাশ করি পি দিয়ে। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে পারো, অনেক সময় প্রশ্ন লেখা থাকে এরকম যে এক বায়ুমণ্ডলীয় চাপ। প্রশ্নে কি লেখা থাকে? প্রশ্নে লেখা থাকে এক বায়ুমণ্ডলীয় চাপ। তো এই এক বায়ুমণ্ডলীয় চাপ বলতে বোঝানো হয় 1 ATM কে বা 1 অ্যাটমসফিয়ারকে। তাহলে এক বায়ুমণ্ডলীয় চাপ যদি তোমাকে বলে, এক বায়ুমণ্ডলীয় চাপ মানে কি 1 অ্যাটমসফিয়ার বা 1 ATM। আর এই 1 ATM মানে কত হয় জানো? 1 ATM এটা মানে হয় 760 মিলিমিটার পারদ-চাপ। এগুলো তোমরা 9-10-এ পড়ে আসছিলে, ওই যে টরিসেলির পরীক্ষা। মানে এই পরীক্ষাগুলো এখানে ইম্পর্টেন্ট না, আমার এই এইচএসসির জন্য পরীক্ষাগুলো ইম্পর্টেন্ট না, আমার জন্য ইম্পর্টেন্ট হলো মানগুলা। এই যে টরিসেলির পরীক্ষার মাধ্যমে তোমরা পড়ে আসছিলে না, ওই যে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র এখানে চাপ মাপা হয় অমুক তমুক। তো আমাদের এইখানে এইচএসসিতে ওই পরীক্ষাটা ইম্পর্টেন্ট না, বাট ডাটাটা ইম্পর্টেন্ট। যে 1 অ্যাটমসফিয়ার মানে কত হয়ে থাকে? 760 মিলিমিটার পারদ-চাপ। আচ্ছা, মিলিমিটারকে তুমি যদি সেন্টিমিটারে নাও, তাহলে এই ভ্যালুটা কত আসবে? এই ভ্যালুটা আসবে 76 সেন্টিমিটার পারদ-চাপ। তাহলে 1 অ্যাটমসফিয়ার মানে কিন্তু 76 সেন্টিমিটার পারদ-চাপ হয়। আবার এটাকে তুমি যদি মিটারে নাও, তাহলে 0.76 মিটার পারদ-চাপ। তাহলে 1 অ্যাটমসফিয়ার মানে কত আসতেছে এখানে? 0.76 মিটার পারদ-চাপ আসতেছে। আচ্ছা, চাপ মানে আমরা কি জানি? চাপ মানে আমরা জানি তোমার হচ্ছে বল ডিভাইডেড বাই এরিয়া। তোমরা পড়ছো না জিনিসটা, যে চাপ মানে তুমি কি পড়ছিলা ছোটবেলায়? চাপ ইকুয়াল টু পড়ছিলা না? একটা সূত্র যদি আমি তোমাকে বলি, বল ডিভাইডেড বাই এরিয়া। তো বলের একককে যদি আমি নিউটন লিখি, বলের একক যদি আমি নিউটন বলি, আর এরিয়ার একক যদি আমি মিটার স্কোয়ার বলি, চাপের আরেকটা একক কিন্তু কি হইতে পারে? নিউটন পার মিটার স্কোয়ার বা এনএম ইনভার্স 2, এটাও হইতে পারে কিন্তু। সো এইখানে যেটা আছে 1 ATM মানে হয়ে থাকে 1.01325 গুণন 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। ভাই, তুমি তোমার প্রিয়জনের ফোন নাম্বার যেভাবে মুখস্থ করো, এই ভ্যালুটাও তুমি তেমনভাবে মুখস্থ করে ফেলবা। বুঝছো? তাহলে কি করবা? 1 ATM মানে কত হয়ে থাকে? 1.01325 10⁵ তোমার নিউটন পার মিটার স্কোয়ার। ডিরেক্ট মুখস্থ করে ফেলবা এগুলা। এটা 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 অনেকবার তোমার পরীক্ষা হেল্প করবে তোমাকে, বুঝছো? ডিরেক্ট তুমি এটা মুখস্থ করে ফেলবা। আবার আমরা এটাও পড়ে আসছি যে 1 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে থাকে? তুমি এটাও পড়ে আসছিলা ছোটবেলায়, যে 1 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু হয়ে থাকে 1 প্যাসকেল। কি হয়ে থাকে? 1 প্যাসকেল হয়ে থাকে, 1 প্যাসকেল। চাপের একক কিন্তু প্যাসকেলও আছে। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো? এইটা ইকুয়াল টু 1 ATM মানে হচ্ছে 1 ATM, এটা ইকুয়াল টু এটাকে এত প্যাসকেল, এটাও আমরা বলতে পারি। এত প্যাসকেল এই জিনিসটা আমরা এখানে বলতে পারি। ঠিক আছে? এত প্যাসকেল এই জিনিসটা আমরা এখানে বলতে পারি। আচ্ছা, দেখো এতটুকু পর্যন্ত সবাই আমরা আশা করি বুঝতে পারছি। আচ্ছা, প্যাসকেলকে যদি আমি কিলো প্যাসকেলে লিখতে চাই, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই জিনিসটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000 দিয়ে ভাগ করলে কি পাবা? এখানে পাবা 101.325 কিলো প্যাসকেল হয়ে যাবে। এটা কত হয়ে যাবে? 101.325 কিলো প্যাসকেল হয়ে যাবে, যদি তুমি প্যাসকেলকে কিলো প্যাসকেলে লিখতে চাও। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আর আরও দুইটা একক একটু ইম্পর্টেন্ট আছে, সেটা হইলো 1 ATM মানে হয়ে থাকে এই যে এত বার হয়ে থাকে। চাপের আরেকটা একক আছে, এটাও অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, এত বার হয়ে থাকে। অথবা এটাকে আসলে লেখা যায় 760 টর হয়ে থাকে। এই দুইটা একক একটু তোমার জন্য আনকমন হইতে পারে, বাট উপরের এককগুলা কম বেশি তোমরা সবাই জানো। বাট এই একক দুইটা তোমার কাছে একটু ডিফারেন্ট মনে হইতে পারে। তাহলে এটিএম এর একক হচ্ছে এগুলা, বুঝছো?
দেখো 1 ATM তোমাকে যে কোনো সময় যে কোনো কিছুতে কনভার্ট করা লাগতে পারে। 1 ATM মানে হইলো 760 মিলিমিটার পারদ চাপ, অথবা 76 সেন্টিমিটার পারদ চাপ, অথবা 0.76 মিটার পারদ চাপ, অথবা 1.01325 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, অথবা 1.01325 10⁵ প্যাসকেল, অথবা এটাকে তুমি যদি কিলো প্যাসকেলে নাও তাহলে 101.325 কিলো প্যাসকেল। আবার যদি বারে নাও, বারের ক্ষেত্রে হচ্ছে জাস্ট এই ভ্যালুটা, আর কোনো কিছু না। আর যদি টরে নাও চাপের একক, তাহলে হচ্ছে 760 দিবা। ঠিক আছে, একটু তুলে ফেলো তো, তুলে হইলে আমাকে বলো। ভাই টর কি জিনিস? টর হচ্ছে চাপের একটা একক, চাপের একটা একক। মানে ধরো এগুলো আসলে এরকম যে ধরো কারেন্সির একক কী কী হইতে পারে, টাকা হইতে পারে, ডলার হইতে পারে, তারপরে ধরো এই তোমার ইউরো হইতে পারে না, এরকম আর কি, বুঝছো? এরকম জিনিসপত্র। টর হচ্ছে চাপের একটা একক, বারও হইলো চাপের একটা একক। তো অ্যাটমসফিয়ারের সাথে এদের সম্পর্কগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে। আচ্ছা, আরেকটা জিনিস পরীক্ষায় তোমাকে জিজ্ঞেস করতে পারে, সেটা হলো এরকম যে ধরো তোমাকে বলা হইলো যে তোমাকে ধরো এরকম বলছে, তোমাকে বলছে ধরো আমার কাছে 750 মিলিমিটার পারদ চাপ আছে। কত আছে? 750 মিলিমিটার পারদ চাপ আছে। তাহলে এইটাকে আমাদের সবসময় টার্গেট থাকে কি জানো? আমাদের সবসময় টার্গেট থাকে চাপকে যেন আমরা অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করার চেষ্টা করব। আমরা চাপকে সবসময় কোন এককে প্রকাশ করার চেষ্টা করব? অ্যাটমসফিয়ার এককে। তাহলে আমাকে যদি বলে যে 750 মিলিমিটার পারদ চাপ, এটা ইকুয়াল টু কত অ্যাটমসফিয়ার? আমাকে বললো 750 মিলিমিটার পারদ চাপ ইকুয়াল টু কত অ্যাটমসফিয়ার, তখন তুমি ঐকিক নিয়মভাবে করতে পারো যে 760 মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, তাহলে 1 মানে হইলো 1/760 অ্যাটমসফিয়ার, তাহলে 750 মিলিমিটার পারদ চাপ মানে হইলো 750 ডিভাইডেড বাই 750 ডিভাইডেড বাই 750 ডিভাইডেড বাই 760, 750 ডিভাইডেড বাই 760 অ্যাটমসফিয়ার। তাহলে এই মিলিমিটার পারদ থেকে অ্যাটমসফিয়ারে নেওয়ার অপশন হচ্ছে এরকম। ধরো তোমাকে বলা হইলো এখানে যে আমার কাছে এখানে আছে 99 কিলো প্যাসকেল, 99 কিলো প্যাসকেল, তাহলে এটা ইকুয়াল টু কত অ্যাটমসফিয়ার জিজ্ঞেস করা হলো? 99 কিলো প্যাসকেল ইকুয়াল টু কত অ্যাটমসফিয়ার জিজ্ঞেস করা হলো? তখন তুমি বলবা যে ভাই আমরা জানি 101.32 কিলো প্যাসকেল মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, তাহলে 1 কিলো প্যাসকেল মানে হবে 1/অত অ্যাটমসফিয়ার, তাহলে এই 99 কিলো প্যাসকেল মানে হবে 99 ডিভাইডেড বাই 101.325 এত অ্যাটমসফিয়ার। এখন এটাকে আমরা মনে রাখবো কিভাবে? দেখো, মনে রাখার অপশন হচ্ছে এটাকে তুমি চিন্তা করতে পারো ডান পাশ হিসেবে। দেখো ভালো করে বুঝো, এই অংশটাকে, এই পুরোটাকে তুমি চিন্তা করতে পারো ডান পাশ হিসেবে, ডান পাশ, আর এটা হলো বাম পাশ। তুমি যদি কখনো ডানে থেকে বামে যাইতে হয়, ধরো মিলিমিটার পারদ থেকে অ্যাটমসফিয়ারে যাবা, তো মিলিমিটার পারদের সাথে ওই অ্যাটমসফিয়ারের সম্পর্ক যেই সংখ্যাটা দিয়ে, সেই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিবা। ধরো তুমি কিলো প্যাসকেল থেকে অ্যাটমসফিয়ারে যাবা, তো কিলো প্যাসকেল কোন সাইডে আছে? ডান সাইডে আছে। এখান থেকে অ্যাটমসফিয়ারে যেতে হলে কী করতে হবে তোমাকে? ওই কিলো প্যাসকেল আর অ্যাটমসফিয়ারের সম্পর্ক কী দিয়ে? এই 101.325 দিয়ে, তাহলে এটা দিয়ে তুমি ডিভাইড করে দিবা, আর কিছুই না। ধরা যাক তোমাকে বলা হইলো যে তুমি এখানে লিখো যে 80 সেন্টিমিটার পারদ চাপ, 80, ধরো তোমাকে বলা হইলো এরকম যে 80 সেন্টিমিটার পারদ চাপ, তোমাকে বলা হইলো যে 80 সেন্টিমিটার পারদ চাপ, 80 সেন্টিমিটার পারদ চাপ আছে, এটা ইকুয়াল টু কত অ্যাটমসফিয়ার? তখন তুমি বলবা যে ভাই আমরা জানি 80 তো ডান পাশ সেন্টিমিটার, এটা তো ডান পাশে আছে, তাহলে 80কে কত দিয়ে সম্পর্কিত? 76 দিয়ে সম্পর্কিত, তাহলে এটা দিয়ে ভাগ করে দিব, তাহলে এত অ্যাটমসফিয়ার পেয়ে যাব। আশা করি বুঝতে পারছো জিনিসটা। আচ্ছা, কোনো কারণে এমন হইলো যে ধরো তোমাকে কোনো কারণে এমন হইলো যে তোমাকে এই যে ধরো এরকম দিছে যে 2.5 অ্যাটমসফিয়ার বলছে। ধরো কোনো কারণে এমন হইলো যে তোমার এটাকে বললো তুমি হচ্ছে এটাকে কিলো প্যাসকেলে প্রকাশ করো এই চাপটাকে, তখন তুমি কি করবা? এবার তুমি বাম পাশ থেকে ডান পাশে আসতেছো, তখন তুমি জানো 1 ATM মানে হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। তখন তুমি কি করবা? এই যে 2.5কে তখন তুমি ওই 101.325 দিয়ে গুণ করলে এই ভ্যালুটা কই চলে যাবে? এই ভ্যালু চলে যাবে কিলো প্যাসকেলে। ধরো তোমাকে বলা হইলো এইটাকে তুমি মিলিমিটার পারদে প্রকাশ করো, তাহলে তুমি কি করবা? তখন ওই 2.5কে তুমি তখন 760 দিয়ে গুণ করলে এই ভ্যালুটা কই চলে যাবে? মিলিমিটার পারদ-চাপে চলে যাবে, মিলিমিটার পারদ-চাপে চলে যাবে। তার মানে তুমি যদি কখনো ডান পাশ থেকে বামে আসতে চাও, তাহলে তোমাকে ভাগ করতে হবে, আর বাম থেকে ডানে গেলে তোমাকে গুণ করতে হবে। বুঝতে পারছো সবাই? দেখো তো বোঝা গেছে কিনা এককের কনভার্সনটা, এককের কনভার্সনটা বুঝতে পারছো কিনা দেখো, বলো এককের কনভার্সনটা আমরা সবাই এখানে বুঝতে পারছি কিনা? আশা করি এককের কনভার্সনটা আমরা সবাই এখানে ধরতে পারছি বা বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা, আশা করতেছি বুঝতে পারছি বা ধরতে পারছি। ওকে, তারপর আমরা চলো একটু নেক্সটে যাই, একটু নেক্সটে আগাই। আমরা তাহলে একটা কাজ করি, এই জিনিসটাকে আমরা একটু কপি করব, কেমন? এই জিনিসটাকে আমরা একটু কপি করব, কন্ট্রোল কপি করলাম,
ঠিক আছে, পেস্ট করে দিলাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে। দেখো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো এরকম যে তোমার আরও দুইটা জিনিস একটু মনে রাখবা। একটা হইলো 1 নিউটন, এটার সাথে ডাইনের একটা সম্পর্ক আছে। এগুলো তোমরা ফিজিক্সে পড়ছো হয়তো, 10⁵ ডাইন হয়ে থাকে। এগুলো কাজ ক্ষমতা শক্তিতে পড়ছো না? 1 নিউটন ইকুয়াল টু কত হয়ে থাকে? 10⁵ ডাইন হয়ে থাকে। এগুলো তোমরা কিন্তু ফিজিক্সে পড়ে আসার কথা। তারপর আরেকটা সম্পর্ক হচ্ছে জুলের সাথে আর্গের সম্পর্ক। এটা তোমাদেরকে আমি গুণগত রসায়নও পড়াইছি। সেটা কি? যে 1 জুল ইকুয়াল টু কত হয়ে থাকে? 1 জুল ইকুয়াল টু হয়ে থাকে 10⁻⁷ আর্গ হয়ে থাকে। অনেক সময় এগুলো লাগে কেন? ওই আর এর এককের প্রকাশ করার সময় লাগে। আচ্ছা, এরপরে যদি আমরা একটু যাই, আমরা এখন দেখবো তোমার হচ্ছে ধরো আয়তনের একক। আয়তনের একক আমরা এখন দেখবো আয়তনের একক। চলো এখানে আমরা হেডলাইন দিই। আমরা এখন দেখবো আয়তনের একক। আয়তনকে আমরা কি দিয়ে প্রকাশ করি? গ্যাসের আয়তনকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। আয়তনের একক। আচ্ছা, গ্যাসের আয়তন বলতে আমরা কি বুঝি? গ্যাসের আয়তন বলতে বোঝানো হয় গ্যাসের বিচরণকৃত আয়তন, অর্থাৎ গ্যাস কত আয়তন জুড়ে বিচরণ করতেছে। তাহলে এটা একটু মনে রাখতে পারো যে তুমি গ্যাসের আয়তন বলতে আসলে কি বুঝো। তুমি গ্যাসের আয়তন বলতে বোঝানো হয় যে গ্যাসের বিচরণকৃত আয়তন। গ্যাসের গ্যাসের বিচরণকৃত আয়তন, অর্থাৎ ধরো গ্যাসটা কত আয়তন জুড়ে দৌড়াদৌড়ি করতেছে বা কত আয়তন জুড়ে দৌড়াদৌড়ি করতে পারে। যেমন তুমি যদি গ্যাসকে একটা পাত্রের মধ্যে রাখো, তাহলে সেই ক্ষেত্রে গ্যাসের আয়তন ইকুয়াল হবে পাত্রের আয়তন। মানে ধরো তুমি যদি গ্যাসকে কি করো? পাত্রের মধ্যে রাখো, তাহলে গ্যাসের আয়তন হয় পাত্রের আয়তন। ওকে, তার মানে এটা লিখতে পারো এখানে, গ্যাসকে পাত্রে রাখা হলে, গ্যাসকে পাত্রে রাখা হলে গ্যাসের আয়তন ইকুয়াল টু হয়, গ্যাসের আয়তন ইকুয়াল টু হয় পাত্রের আয়তন। গ্যাসের আয়তন ইকুয়াল টু হবে পাত্রের আয়তন, কারণ সে পুরা, আমরা জানি গ্যাসের একটা প্রপার্টি একটু আগে দেখে আসছি আমরা, যে গ্যাস পুরা পাত্র জুড়েই থাকে। তাহলে গ্যাসের আয়তন ইকুয়াল টু হবে পাত্রের আয়তন। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। এখন দেখো, এই যে আমার আয়তন আছে, আয়তনের মধ্যে সব থেকে যে ইম্পর্টেন্ট একক সেটাকে আমরা বলি আয়তনকে আমরা সবসময় চেষ্টা করবো এই যে লিটার এককে প্রকাশ করতে। আমরা জানি 1 লিটার, এটা ইকুয়াল টু কি হয়? 1000 মিলিলিটার হয়ে থাকে। 1 লিটার ইকুয়াল টু কত হয়ে থাকে? 1 লিটার ইকুয়াল টু হয়ে থাকে 1000 মিলিলিটার। আরেকটা জিনিস মনে রাখবা, 1 মিলিলিটার এটা মানে হয়ে থাকে 1 সেন্টিমিটার কিউব। তাহলে 1 মিলিলিটার মানে কত হয়ে থাকে? 1 মিলিলিটার মানে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। বা এটাকে আমরা লিখতে পারি, 1 কিউবিক সেন্টিমিটার বা সিসি। এই সিসির পূর্ণরূপ কি? সিসির পূর্ণরূপ হচ্ছে কিউবিক সেন্টিমিটার। কিউবিক সেন্টিমিটার। তাহলে এখানে দেখো 1 ml মানে কত? 1 সেন্টিমিটার কিউব বা 1 সিসি হয়, বা কিউবিক সেন্টিমিটারও বলে। এটাকে কি বলে? এটাকে বলবো কিউবিক সেন্টিমিটার। কেমন? এটাকে বলা হবে কিউবিক সেন্টিমিটার। তাহলে তুমিই বলো 1 লিটার মানে হচ্ছে 1000 ml, তাহলে আমি কি লিখতে পারি এখানে? 1000 সেন্টিমিটার কিউব বা 1000 সিসি, এটাও আমরা বলতে পারি। আর 1 লিটার মানে মনে রাখবার একটা জিনিস, 1 ডেসিমিটার কিউব বা ডিএম কিউব, এটা একটু মনে রাখবা। 1 লিটার মানে কত হয়ে থাকে? 1 ডেসিমিটার কিউব অথবা 1 ডিএম কিউব, এটা হয়ে থাকে। এটাও একটু করে মনে রাখবা জিনিসটা। এতটুকু মনে রাখতে পারবা না? এতটুকু কি মনে রাখা যাবে? এতটুকু কি মনে রাখা যাবে? এতটুকু মনে রাখলে আসলে চলে। তো আমাদের চেষ্টা থাকে সবসময়, চেষ্টা থাকে প্রেশারকে যাতে আমরা অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করি, আর ভলিউমকে যাতে আমরা লিটার এককে প্রকাশ করি। মানে এটা আমাদের সবসময় চেষ্টা থাকে। সবসময় যে হয়ে উঠবে তা না, বাট আমাদের চেষ্টা থাকে আমরা কি করব? প্রেশারকে যাতে আমরা অ্যাটমসফিয়ারে প্রকাশ করি, আর ভলিউমকে যাতে আমরা লিটারে প্রকাশ করি। কেমন? এটা আমাদের চেষ্টা থাকে। হ্যাঁ, আর্গ মানে কি? আর্গ মানে হচ্ছে কাজের, আর্গ মানে হলো কাজের একটা একক, কাজের একক। আর্গ মানে হলো কাজের আরেক, জুল যেরকম কাজের একক, আর্গও হচ্ছে একটা কাজের একক। নিউটন যেরকম কাজের একক, ডাইনো একটা কাজের একক। সরি, নিউটন যেরকম বলের একক, ডাইনো বলের একক। তো এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, একটু মনে রাখবে তার সম্পর্কটা। এগুলো তোমাদের ফিজিক্সের পড়াশোনা কিন্তু। কেমন? আচ্ছা, তারপর যদি আমরা যাই একটু করে, দেখো আমাদের এই জিনিসটা আমরা অলরেডি দেখে আসছি না? দেখো তো কোথায় দেখে আসছি, যে মোল সংখ্যার একটা সূত্র ছিল। মোল সংখ্যাকে আমরা তোমার কী দিয়ে প্রকাশ করতাম? এন দিয়ে প্রকাশ করতাম। মোল সংখ্যা এন ইকুয়াল টু কী হইতো মনে আছে? মোল সংখ্যা এন ইকুয়াল টু হইতো ছোটো হাতের এম ডিভাইডেড বাই বড় হাতের এম। আবার এটা ইকুয়াল টু লেখা যেত, মনে আছে কিনা দেখো, এক্স ডিভাইডেড বাই এন এ। এক্স ডিভাইডেড বাই কত লেখা যেত? এন এ লেখা যেত। যেখানে এন এ মানে হচ্ছে অ্যাভোগাদ্রো সংখ্যা, যেখানে এন এ মানে কি বলতো? এন এ মানে হচ্ছে অ্যাভোগাদ্রো সংখ্যা,
যার ভ্যালু হচ্ছে 6.022 গুণন 10⁻23। আচ্ছা, এই ফর্মুলা কি তোমরা পড়ছো আগে কখনো? বলো তো একটু করে। এই যে মোল সংখ্যার এই ফর্মুলাটা কি তোমরা পড়ছো কখনো? মোল সংখ্যার এই ফর্মুলাটা কি কখনো পড়ছো? যে মোল সংখ্যা n ইকুয়াল টু কত হয়? m ভাগের m। হ্যাঁ, m ভাগের m, ডিএম কিউব মানে কি ডেসিমিটার কিউব, ডেসিমিটার কিউব, ডিএম মানে ডেসিমিটার। দেখো মোল সংখ্যা n ইকুয়াল টু কত হয়? ভর ডিভাইডেড বাই, মানে ধরো m/m x/n। এখানের মধ্যে যে জিনিসটা আছে, ধরো কথার কথা, এই যে ছোট হাতের m, এটা যদি তোমার পরমাণুর ভর হয়, তাহলে বড় হাতের m হবে পারমাণবিক ভর, আর এই x হবে পরমাণুর সংখ্যা, আর এই n ইকুয়াল টু হবে তখন পরমাণুর মোল সংখ্যা। মানে এটা যদি পরমাণুর ভর হয় তাহলে এটা হবে পারমাণবিক ভর, এটা হবে পরমাণুর সংখ্যা, এটা হবে পরমাণুর মোল সংখ্যা। যদি এটা হয় অণুর ভর, তাহলে এটা হবে আণবিক ভর, এটা হবে অণুর সংখ্যা, আর এটা হবে অণুর মোল সংখ্যা। মানে যদি একটা ইনফরমেশন পরমাণু সম্পর্কে দেওয়া থাকে, তাহলে সবগুলো পরমাণু সম্পর্কে ইনফরমেশন বসাবা। আর একটা ইনফরমেশন যদি অণু সম্পর্কে দেওয়া থাকে, তাহলে সবগুলো অণু সম্পর্কে বসাবো। এগুলো আমরা অলরেডি পড়াইছি, বাগুলো আমরা অলরেডি পড়ে আসছি। বুঝছো জিনিসগুলা? এটা কি পড়ছিলা তোমরা? একটু করে আমাকে বলো তো, এটা কি পড়ছিলা তোমরা? এই জিনিসটা কি, এটা নিয়ে আলোচনা করার দরকার আছে বেশি। এটা কি পড়ছো তোমরা? এই জিনিসটা কি পড়ে আসছো? হ্যাঁ, ডান। ওকে, কমপ্লিট ক্লাসের টাইমটা যদি ক্লাস টাইমে পড়ে যায়, আসলে দেখো আমার কিছুই করার নাই। কারণ হলো দেখো তোমাদের তো প্রতিদিন সন্ধ্যা থেকেই ক্লাস থাকে, তাই না? তো আর আমাদের সাইকেলের ক্লাস তো আমি অফ রাখতে পারবো না, রেগুলার ক্লাস তো নিতেই হবে। কমপ্লিট ক্লাস একটা এক্সট্রা ক্লাস, এই জন্য আমি সকালে নিয়ে নিই। কেমন? তো তোমাদের যাদের কলেজ থাকে, তোমরা বাকিটা একটু তোমাকে কষ্ট করে কলেজের পরে এসে তোমাকে দেখে নিতে হবে তোমার ফ্রি টাইমে। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা নেক্সটে যাই আসো, নেক্সট আলোচনায় যাই আসো। আমরা আমাদের নেক্সট আলোচনা হচ্ছে আমরা তিনটা বিশেষ অবস্থানে আলোচনা করব। আমরা তিনটা অবস্থানে আলোচনা করব। দেখো তিনটা বিশেষ অবস্থা নিয়ে আমরা আলোচনা করব। দেখো এক নম্বরে যে অবস্থাটা আছে, এটাকে আমরা বলি এসটিপি অবস্থা। এসটিপি, এসটিপির পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড টেম্পারেচার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার। এসটিপির পূর্ণরূপ কি? এসটিপির পূর্ণরূপ হইল স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার। ওকে, এসটিপির পূর্ণরূপ হচ্ছে এটা। আর এরপর আছে একটা তোমার হচ্ছে আমাদের এসএটিপি, এরপর একটা আছে আমাদের কি এসএটিপি। এটার পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। পূর্ণরূপগুলো ইম্পর্টেন্ট, বুঝছো? সব পূর্ণরূপগুলো তুমি শিখবা। দেখো বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, এই চ্যাপ্টারগুলো আসলে ইজি চ্যাপ্টার, মানে এগুলোতে মার্কস তোলা অনেক সহজ, যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। ঠিক আছে, একটা হচ্ছে এসএটিপি, একটা হচ্ছে এসটিপি। আর আরেকটা আছে আমাদের এনটিপি। এনটিপি থেকে যদিও পরীক্ষায় অনেক কোয়েশ্চেন কম আসে, আর তারপরে শিখে রাখা ভালো। এটা হচ্ছে নর্মাল টেম্পারেচার, নর্মাল টেম্পারেচার প্রেশার। এনটিপি মানে হলো নর্মাল টেম্পারেচার প্রেশার। ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে আমরা কি কি শিখলাম? আমরা তিনটা বিশেষ অবস্থা সম্পর্কে জানলাম, একটা হচ্ছে এসটিপি, একটা হচ্ছে এনটিপি, একটা হচ্ছে এসএটিপি। আচ্ছা এখন এগুলো থেকে ভাই আমাদের কি পড়া লাগবে, বা এগুলো থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি আছে? প্রথম যে শিক্ষণীয় বিষয় আছে আমাদের, সেটা হলো এসটিপিতে, এসটিপিতে টেম্পারেচার হয় 0°C অথবা 273 কেলভিন। আচ্ছা, এসটিপিতে প্রেশার হয়ে থাকে 1 ATM। এসটিপিতে প্রেশার কত হয়ে থাকে? 1 ATM হয়ে থাকে। অন্যদিকে এসএটিপিতে টেম্পারেচার হয়ে থাকে 25°C তাপমাত্রা বা 298 কেলভিন তাপমাত্রা। আর প্রেশার হয়ে থাকে 100 কিলোপ্যাসকেল। কত হয়ে থাকে? 100 কিলোপ্যাসকেল হয়ে থাকে। আর অন্যদিকে এনটিপিতে টেম্পারেচার হয়ে থাকে 20°C অথবা 293 কেলভিন তাপমাত্রা। আর প্রেশার হয়ে থাকে 1 ATM। তাহলে কোনটাতে প্রেশার কত, টেম্পারেচার কত, এটা একটু তোমাকে মনে রাখতে হবে অ্যাট ফার্স্ট। এখানে এনটিপি নিয়ে একটু ঝামেলা আছে, এনটিপি নিয়ে একটু ঝামেলা আছে। তুমি যদি গুগল ঘাটো বা নতুন বইগুলো দেখো, তাহলে দেখবে এনটিপিতে টেম্পারেচার 293 কেলভিন বা 20°C বলা হয়েছে। বাট পুরাতন যে বইগুলো আছে আমাদের, পুরাতন বইগুলোতে এনটিপিতে টেম্পারেচারকে 0°C ধরা হয়েছে বা 273 কেলভিন ধরা হয়েছে। মানে পুরাতন জায়গাগুলোতে বা পুরাতন বইগুলোতে এনটিপি আর এসটিপিকে সেম ধরা হয়েছে, বাট অ্যাকচুয়ালি এনটিপি আর এসটিপি সেম না। এনটিপিতে টেম্পারেচার কত? এনটিপিতে টেম্পারেচার হচ্ছে এটা, আর এসটিপিতে টেম্পারেচার হচ্ছে আমার এটা। তাহলে একটু মনে রাখতে পারো একটু করে, তাও জাস্ট দেখাই দিই। পুরাতন জায়গাগুলোতে, পুরাতন জায়গায় আমাদের কি করা হয়েছে? এই এনটিপি
আর এসটিপিকে আসলে সেম ধরা হয়েছে, বাট অ্যাকচুয়ালি সেম না, বুঝছো? অ্যাকচুয়ালি সেম না, বাট পুরাতন জায়গাগুলো ধরা হয়েছে। সো তোমার কীভাবে আনসার করবা না করবো সব আমি দেখাই দেবো, টেনশন নেওয়ার দরকার নেই। আচ্ছা, এবার আসি এখানে আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে আমাদের, যদি আমাকে কখনো প্রমাণ অবস্থা বলে, কথাটা ভালো করে শোনো, যদি আমাকে কখনো প্রমাণ অবস্থা এটা কোয়েশ্চনের মধ্যে বলে দেয়, তাহলে আমাকে বুঝে নিতে হবে আমাকে এসটিপি অবস্থার কথা বলা হয়েছে। যদি আমাকে কখনো কি কথা বলে, প্রমাণ অবস্থার কথা বলে, তাহলে আমাকে বুঝে নিতে হবে আমাকে কার কথা বলা হয়েছে, এসটিপি, এই অবস্থার কথা বলা হয়েছে। তখন আমাকে টেম্পারেচার ধরতে হবে 273 কেলভিন, প্রেশার ধরতে হবে কতটুকু, প্রেশার ধরতে হবে 1 অ্যাটমসফিয়ার, যদি আমাকে প্রমাণ অবস্থা এটা যদি কোয়েশ্চনে বলা থাকে। আচ্ছা, যদি আমাকে কক্ষ তাপমাত্রা বলে, কি বলে, কক্ষ তাপমাত্রা এই কথাটা বলে, তো কক্ষ তাপমাত্রা মানে মনে রাখবা এটা 25°C হয় বা 298 কেলভিন তাপমাত্রা আসলে হয়ে থাকে। আচ্ছা, এই দুইটার জন্য মোল সংখ্যার একটা সূত্র আছে, এটার জন্য একটা মোল সংখ্যার সূত্র আছে, আবার এটার জন্য একটা মোল সংখ্যার সূত্র আছে। এই সূত্রের প্রমাণটা আমি এখন দেখাবো না, মানে সূত্রটা কোত্থেকে আসছে আমি এখন প্রমাণ করবো না, একটু পরে প্রমাণ করবো, হয়তো নেক্সট দিন প্রমাণ করবো, বাট আমি সূত্রটা তোমাকে লিখে দিই। এসটিপিতে এন ইকুয়াল টু হয়ে থাকে, দেখো এসটিপি অবস্থায় গ্যাসের মোল সংখ্যা এন ইকুয়াল টু হয়ে থাকে এসটিপিতে আয়তন লিটার এককে বাই 22.4। তাহলে এসটিপিতে মোল সংখ্যা এগুলো কত হয়ে থাকে, এসটিপিতে আয়তন লিটার এককে বাই 22.4। এটা কোত্থেকে আসছে এটা আমরা নেক্সট দিন প্রমাণ করবো, এই সূত্রটাকে নেক্সট দিন প্রমাণ করবো। আর এসএটিপিতে মোল সংখ্যা ইকুয়াল টু হয়ে থাকে, এসএটিপিতে মোল সংখ্যা ইকুয়াল টু হয়ে থাকে এসএটিপিতে আয়তন, কিন্তু লিটার এককে বসাবা, ডিভাইডেড বাই 24.789। তাহলে এই দুটো কি ক্লিয়ার কিনা একটু করে বলো তো। এসটিপিতে মোল সংখ্যা ইকুয়াল টু কত হয়ে থাকে, এসটিপিতে আয়তন লিটার এককে বাই 22.4। আর এসএটিপিতে মোল সংখ্যা ইকুয়াল টু কি হয়ে থাকে, এসএটিপিতে আয়তন লিটার এককে ডিভাইডেড বাই 24.789। এটা কীভাবে আসছে এটা আমরা নেক্সট দিন পড়বো, এই সূত্রটা কীভাবে আসছে, মানে এই সূত্রের ভাই প্রমাণটা কোত্থেকে, আপনি তো শুধু সূত্র বললেও হবে না, আমরা বিশ্বাস কেন করবো, এটা প্রমাণ কোত্থেকে আসছে, এটার প্রমাণ কোত্থেকে আসছে এটা আমরা নেক্সট দিন প্রমাণটা পড়াবো, বুঝছো? নেক্সট দিন তোমাকে প্রমাণ পড়াই দিব, টেনশন নেওয়ার একদমই দরকার নেই, হ্যাঁ, টেনশন নেওয়ার একদমই দরকার নেই, নেক্সট দিন তোমাকে আমি প্রমাণটা পড়াই দিব। আচ্ছা, আশা করি তুমি জিনিসগুলো এখানে বুঝতে পারছো। তাহলে বলো তো, তুমি যদি এখানে n ইকুয়াল টু 1 বসাও, তাহলে এখানে এসটিপিতে আয়তন কত হবে, তাহলে এসটিপিতে আয়তন হবে 22.4 লিটার। n ইকুয়াল টু তুমি যদি 1 বসাও, যদি n ইকুয়াল টু 1 মোল বসাও, আর 1 মোল গ্যাসের যে আয়তন তাকে বলে মোলার আয়তন, একটু করে এটাও মনে রাখতে পারো যে 1 মোল গ্যাসের আয়তনকে বলে মোলার আয়তন। 1 মোল গ্যাসের যে আয়তন থাকে, 1 মোল গ্যাসের যে আয়তন থাকে এটাকে বলে মোলার আয়তন, মোলার আয়তন। তাইলে তুমি যদি এই সমীকরণটাতে, এই যে এই সমীকরণটাতে, তুমি যদি এই সমীকরণটাতে n ইকুয়াল টু যদি 1 বসাও, তাহলে দেখবা এসটিপিতে আয়তন এটা আসবে 22.4 লিটার আসবে। তার মানে এসটিপিতে যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন কত হয়, 22.4 লিটার হয়। তার মানে এসটিপি অবস্থায় সকল গ্যাসের মোলার আয়তন কত, দেখো আরেকবার বুঝাই বলি, এই সূত্র কোত্থেকে আসছে আমি তোমাকে এখনো প্রমাণ করাই নেই, প্রমাণ করাও পরে। তো যদি তুমি এখানে n এর জায়গায় 1 বসাও, তো 1 মোল গ্যাসের যে আয়তন থাকে তাকে বলে মোলার আয়তন, 1 মোল গ্যাসের আয়তনকে কি বলে, মোলার আয়তন বলে। তাহলে n ইকুয়াল যদি 1 বসাও, তো এসটিপিতে আয়তনটা কত আসবে তখন, 22.4 চলে আসবে না, ওখানে যদি 1 বসাই তাহলে 1 ইন্টু এটা 22.4ই আসবে। তাহলে আমরা বলতে পারি এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন সমান এবং সে আয়তন হয়ে থাকে তোমার 22.4 লিটার। আচ্ছা, তাহলে আমরা এটাও বলতে পারি এসটিপিতে সকল গ্যাসের 1 মোলের আয়তন সমান যার আয়তন 22.4 লিটার, অথবা বলতে পারি এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন সমান যার আয়তন 22.4 লিটার। আমরা এটাও বলতে পারি কি, আমরা বলতে পারি এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন সমান যার ভ্যালু কত, যার ভ্যালু 22.4 লিটার। বলো, এই পৃষ্ঠার কোনো লাইন তুমি যদি না বুঝো আমাকে বলতে পারো, এই পৃষ্ঠার কোনো ওয়ার্ড, কোনো লাইন যদি তুমি না বুঝো সেটা আমাকে তুমি বলতে পারো, এই পৃষ্ঠার কোনো ওয়ার্ড, কোনো লাইন না বুঝলে আমাকে তুমি বলতে পারো। এনটিপি র্যানটা মুখস্থ রাখা লাগবে না, কারণ এনটিপি র্যান জিজ্ঞেস করে না। এনটিপি র্যান কীভাবে বের করতে হবে তোমাকে আমি ম্যানুয়ালি দেখাই দিব, এটা এখনও তোমাকে ফর্মুলা পড়েনি, বাট ম্যানুয়ালি তোমাকে দেখাই দিব। চলো
এবার তাহলে আমরা এখন গ্যাসের সূত্র পড়তে প্রস্তুত। আমরা তাহলে এবারে গ্যাসের সূত্র পড়ার জন্য প্রস্তুত। দেখো এখানে একজন ব্যক্তির ছবি দেখা যাচ্ছে, কেমন? রবার্ট বয়েল। আচ্ছা, কি করা হয়েছে আমি তোমাকে বলি। দেখো এই যে আমার 1662 সালে, কত সালে? এই মেডিকেল অ্যাডমিশনের টেস্টের জন্য এই সালগুলো ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য সালগুলো ইম্পর্টেন্ট। রবার্ট বয়েল এই সূত্রটি উপস্থাপন করছে। রবার্ট বয়েল এই সূত্রটি উপস্থাপন করছে। এটা মনে রাখার একটা সহজ টেকনিক আছে। বেসিক্যালি উনি কী করছে? উনি যেটা করছে, তোমার টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখছে। তাহলে উনি কি করছে? উনি হচ্ছে টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখছে। উনি কি করছে? উনি হচ্ছে টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখছে। কেমন? কি করছে এখানে? উনি যেটা করছে, উনি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখছে বা টেম্পারেচারকে স্থির রাখছে। টেম্পারেচারকে কি করছে তিনি? টেম্পারেচারকে তিনি স্থির রাখছে। ওকে, আচ্ছা। তো স্থির রাখার পরে তিনি যে কাজটা করছে, ধরো স্থির রাখার পরে তিনি যে কাজটা করছে, ধরো এখানে আমি একটা সিলিন্ডারকে নিচ্ছি, কেমন? তোমাকে বোঝানোর জন্য আমি দেখাই। ধরা যাক আমার কাছে এখানে একটা গ্যাস সিলিন্ডার আছে, হ্যাঁ? ধরা যাক আমার কাছে এখানে একটা গ্যাস সিলিন্ডার আছে, ওকে? ধরা যাক আমার কাছে একটা গ্যাস সিলিন্ডার আছে এখানে। তো গ্যাস সিলিন্ডারের মধ্যে কি থাকবে? গ্যাস থাকবে। আর এখানে ধরো একটা, এই সিলিন্ডারের ঢাকনা হচ্ছে এটা হলো সিলিন্ডারের ঢাকনা। তো এর সাথে ধরা যাক এটা হচ্ছে সিলিন্ডারের ঢাকনা, ওকে? ধরা যাক এর সাথে ধরা যাক একটা পিস্টন লাগানো আছে। এর সাথে এখানে কি লাগানো আছে? একটা পিস্টন লাগানো আছে। তো পিস্টনটাকে চলো আমি হলুদ কালার দিয়ে দেখাই। ধরা যাক এর সাথে এখানে একটা পিস্টনকে লাগানো আছে, কেমন? এর সাথে এখানে একটা পিস্টন লাগানো আছে। পিস্টনের কাজ কি? পিস্টনেরকে দিয়ে তুমি প্রেসার দিয়ে এটাকে আপ ডাউন করতে পারবা, বুঝছো? মানে এটাকে তুমি প্রেসার দিয়ে এটাকে আপ ডাউন করাতে পারবা। মানে এটা হচ্ছে নড়বড়ে। মানে ধরো এটা হচ্ছে এই সিলিন্ডারের ঢাকনা, এটা পিস্টনটার উপর প্রেসার প্রয়োগ করলে তুমি কি হবে? এটা এদিকে চেপে যাবে। পিস্টন থেকে প্রেসার কমায় ফেললে জিনিসটা এদিকে চলে যাবে। এরকম একটা অবস্থা এখানে তোমার কাছে আছে, ঠিক আছে? এরকম একটা অবস্থা তোমার কাছে আছে এখানে। আচ্ছা, এখন তুমি এখানে কি করলা? ধরো তোমার এখানে কিছু গ্যাসের কণা আছে, ভালো করে বুঝো। তোমার এখানে কিছু গ্যাসের কণা আছে, এখানে ধরো যাক কিছু গ্যাসের কণা আছে। ধরো এই কণাগুলার ধরো গ্যাসের যে গ্যাস যেগুলো আছে এগুলার মোল সংখ্যা ধরো n। এই কণাগুলার গ্যাসের মোল সংখ্যা কত? গ্যাসের মোল সংখ্যা হচ্ছে n। আচ্ছা, তাহলে অথবা এভাবে চিন্তা করতে পারো। ধরো এখানে একটা জিনিস তুমি আমাকে বলো তো, সেটা হইলো গ্যাসের মোল সংখ্যার সূত্র কি বলো তো? মোল সংখ্যার সূত্র কি? গ্যাসের মোল সংখ্যার সূত্র কি? মোল সংখ্যার সূত্র হইলো m/m। তো কোনো একটা পার্টিকুলার গ্যাসের জন্য m সবসময় কনস্ট্যান্ট থাকে না। কোনো একটা পার্টিকুলার গ্যাসের জন্য, ধরো কার্বন ডাইঅক্সাইডের জন্য, তুমি দুনিয়ার যেখানেই কার্বন ডাইঅক্সাইড নাও সেখানে সবসময় m এর ভ্যালু কত হবে? 44 হবে। তাহলে কোনো একটা পার্টিকুলার গ্যাসের জন্য m সবসময় কনস্ট্যান্ট থাকে, বড় হাতের mটা। তাহলে আমি বলতে পারি যদি আমার ছোট হাতের mটাও যদি কনস্ট্যান্ট করে ফেলি তাহলে nটাও কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে। মানে এটা বুঝতে পারতেছো? মানে ধরো কথার কথা আমি যদি বলি যে আমি এখানে একটা নির্দিষ্ট পরিমাণ m নিব, তাহলে ধরো আমি যদি এখানে কি করি, ধরো আমি এখানে আমি চিটাঙে আছি, ধরো আমি এখানে ঢাকা দেখাচ্ছি, তা আমি এখানে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নিছি, এখানেও আমি 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নিছি। তাহলে দুই জায়গায় কিন্তু কি হবে? দুই জায়গায় কিন্তু মোল সংখ্যাও সেম থাকবে। অর্থাৎ তুমি যদি কোনো কারণে ওই যে ভরকে নির্দিষ্ট করো তাহলে মোল সংখ্যাটাও নির্দিষ্ট থাকে। মানে আমি এখানে কি করলাম? কিছু নির্দিষ্ট পরিমাণ, মানে আমি গ্যাসের পরিমাণকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। গ্যাসের পরিমাণকে আমরা এটার মোল সংখ্যা দিয়েও প্রকাশ করতে পারি, এত মোল গ্যাস আছে, অথবা এত গ্রাম গ্যাস আছে, এইভাবেও প্রকাশ করা যায়। গ্যাসের পরিমাণকে আমরা দুইভাবে প্রকাশ করি, একটা হচ্ছে গ্যাসের মোল সংখ্যা দিয়ে অথবা গ্যাসের ভর দিয়ে। তা আমি কি করলাম? আমি এখানে একটা সিলিন্ডার নিয়ে আমি এখানে নির্দিষ্ট পরিমাণে কিছু গ্যাসকে রাখলাম। আচ্ছা, নির্দিষ্ট পরিমাণে কিছু কি করলাম? গ্যাসকে রাখলাম। ধরা যাক এইখানে এই গ্যাসের কণাগুলা এই এতটুকু আয়তন জুড়ে আছে। ধরা যাক এই আয়তনকে আমি বললাম এই আয়তনটা হচ্ছে V1 পরিমাণ আয়তন। ধরো এই গ্যাসের কণাটা এই পাত্রের দেওয়ালে ধরা যাক এখানে P1 পরিমাণ প্রেসার দিচ্ছে। কতটুকু প্রেসার দিচ্ছে? P1 পরিমাণ প্রেসার দিচ্ছে। কতটুকু প্রেসার দিচ্ছে? P1 পরিমাণ প্রেসার সে এখানে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি কি করলাম? এখন ধরো আমি যেটা করলাম সেটা হইলো আমি গ্যাসের আয়তনটাকে ধরো কোনো কারণে আমি কমাই ফেললাম। তাহলে কী হবে? চলো দেখার চেষ্টা করি। তাহলে আমি কি করলাম? আমি ধরো কোনো কারণে গ্যাসের যে আয়তন আছে তাকে ধরো আমি কমাই ফেললাম। মানে আমি করলাম কি? ধরো আমি তোমার বুঝাই আমি কি করছি, আমি তোমাকে একটু করে বলি। এই যে দেখো আমার কাছে পিস্টনটা এখানে ছিল না, পিস্টন বলতেছি সিলিন্ডারের ঢাকনা এখানে ছিল। তা আমি কি করলাম? সিলিন্ডারের ঢাকনাটাকে ধরো এই পাশে নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি।
তখন কী হয়েছে, তখন এই পিস্টনটা কিন্তু আর এখানে নেই, মানে এটাকে আর দেখাচ্ছি না আর কি, বুঝছো? এটা কই চলে আসছে বলো তো, এটা কিন্তু এইখানে চলে আসছে। ধরো কথার কথা, একটু ছোটো করে দেখায় আসো তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে ছোটো করে ফেলি, হ্যাঁ এটাকে চলো ছোটো করে ফেলি, এটা এরকম ছিল তো ছোটো করে ফেলি। ওকে ওকে, দেখো তো বুঝতেছো কিনা। মানে আমি তোমাকে আরেকবার বুঝাই বলি, ধরো আগে গ্যাস ছিল এতটুকু, তখন এখানে গ্যাসের আয়তন ছিল V1, তারা ধরো পাত্রের দেয়ালে P1 পরিমাণ প্রেশার দিচ্ছে। তা আমি যেটা করলাম, গ্যাসের আয়তনটা এবার আমি এই ঢাকনাটাকে এই পাশে ঠেলে আমি আয়তনটাকে কমাই ফেললাম। তাহলে এখন গ্যাসের কণাগুলো এখানে থাকবে, এখানে গ্যাসের কণাগুলো এখানে থাকবে, তাহলে এদের ঘনত্ব বেড়ে যাবে, এদের তাহলে ঘনত্ব বেড়ে যাবে। ওকে, তাহলে এইবার গ্যাসের কণাগুলো দ্বারা দখলকৃত আয়তনকে আমি বলতে পারি V2। আরেকটা জিনিস দেখো, এইখানে কি গ্যাসের মোল সংখ্যা কি চেঞ্জ হয়েছে বলো তো? তুমি যদি ঢাকনাকে ভিতরের দিকে ঠেলে দাও, তাহলে গ্যাসের মোল সংখ্যা কি চেঞ্জ হবে বলো তো? বলো তো একটু করে, যে গ্যাসের তুমি যদি এখানে কি করো, ঢাকনাটাকে যদি ভিতরে ঠেলে দাও, তাহলে মোল সংখ্যা কি চেঞ্জ হবে না? গ্যাস আগে যা ছিল, যেই পরিমাণে ছিল এই পরিমাণে গ্যাসই তো এখানে আছে, মানে গ্যাসের ভরও চেঞ্জ হয় নাই, মোল সংখ্যাও চেঞ্জ হয় নাই। তাহলে মোল সংখ্যা এখানে এনই থাকবে, কারণ ভরও তো সেম ভরই এখানে আছে। আগেও মোল সংখ্যা এন ছিল, এখনও মোল সংখ্যা এন থাকবে। আরেকটা জিনিস আমি বললাম, ধরো আমি এমন করলাম যে টেম্পারেচার এখানে আগে যা ছিল, টেম্পারেচারকে আমি বাড়তে দিই নাই, টেম্পারেচারকে আমি এখনও সেম টি রাখছি। আচ্ছা তোমরা তাপগতিবিদ্যা কারা কারা পড়ছো বলো তো? তাপগতিবিদ্যা কারা কারা পড়ছো? তাপগতিবিদ্যা কারা কারা পড়ছো একটু জানাবা। তোমরা ফিজিক্সে তাপগতিবিদ্যা কারা কারা পড়ছো বলতে পারবা? তাপগতিবিদ্যা কারা কারা পড়ছো? ফিজিক্সে তাপগতিবিদ্যা কারা কারা পড়ছো বলো তো? তাপগতিবিদ্যা পড়ছো? ওকে, তাপগতিবিদ্যায় একটা প্রপার্টি ছিল বা এক ধরনের প্রক্রিয়া ছিল, মনে আছে? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া মনে আছে? সমষ্ণ প্রক্রিয়া মানে কি? কোনো একটা প্রক্রিয়াকে তুমি যদি ধীরে ধীরে করো, আচ্ছা না পড়লেও সমস্যা নেই, আমি তোমাকে বুঝাই বলি। সমষ্ণ প্রক্রিয়া মানে হলো কি, যদি তুমি কোনো একটা পরিবর্তনকে ধীরে ধীরে করো, তাহলে এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। তাহলে ধরো আমি এই যে এটাকে ধীরে 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 ভিতরে প্রেস করতেছি, তাহলে কিন্তু টেম্পারেচার এখানে চেঞ্জ হবে না। মানে সমষ্ণ প্রক্রিয়ায় ধরো আমি এই কাজটা করলাম, তার মানে আমি এখানে কোন প্রসেসে কাজটা করলাম? সমষ্ণতে। তাহলে দেখা যাবে এখানে টেম্পারেচার টি থাকলে এখানেও কিন্তু টেম্পারেচার টিই থাকবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এবার তুমি আমাকে বলো, যদি সেম টেম্পারেচারে তুমি এখানে রাখতে চাও, তাহলে এইখানে এই গ্যাস কণাগুলোকে তুমি কি করে ফেললা? কম্প্রেস করে ফেললা না? তো তখন ধরো কথার কথা, যদি ধরো এখানে একটা গ্যাসের কণা আছে, এইটা ধরে এইটা এবার পাত্রে দেওয়ার যদি P2 পরিমাণ প্রেশার দেয়, তা আমার কোয়েশ্চেন হচ্ছে তোমার কাছে, তুমি বুঝতেছো এই V1 আর V2 এর মধ্যে কে বড়? V1 হচ্ছে বড়, কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞেস করি P1 আর P2 এর মধ্যে কে বড় হবে, P1 আর P2 এর মধ্যে কে বড় হবে, তখন তুমি বলবা যে ভাই এখানে কিন্তু P2টা বড় হবে। দেখো এটা বুঝতে পারতেছো কিনা, P1 আর P2 এর মধ্যে কে বড় হবে? এটা কে বড় হবে? P2 বড় হবে, রাইট? এটা কি সবাই বুঝতে পারতেছি? দেখো আরেকবার বোঝাই বলি, দেখো যখনই তুমি কি করবা, মানে আগে এখানে এটা এইখানে জুড়ে ছিল, তখন এটা পাত্রের গায়ে P1 পরিমাণে ধাক্কা দিচ্ছিল, প্রেশার দিচ্ছিল এই যে সিলিন্ডারের ঢাকনার গায়ে। বাট এখন কি হচ্ছে, যখন তুমি এটাকে কম্প্রেস করে ফেলছো সমষ্ণ প্রক্রিয়াতে, টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট রাখছো। তো টেম্পারেচার যদি কনস্ট্যান্ট রাখো, তাহলে কিন্তু এখানে যে ধাক্কাটা প্রেশারটা দিবে সেটা কিন্তু বেড়ে যাবে, এটা কিন্তু P2 প্রেশার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখন দেখো এটা কি আমি বলতে পারি, তাহলে দেখো ভালো করে বুঝো এইখানে, তাহলে আমি এটা বলতে পারি কিনা, যার ভলিউম বেশি তার প্রেশার কম, যার ভলিউম কম তার প্রেশার বেশি। তাহলে এই জিনিসটাকে এভাবে করে লেখা যায়, এই জিনিসটাকে এভাবে করে লেখা যায়, V ইজ প্রপোর্শনাল টু 1/P, যদি টেম্পারেচার কমা মোল সংখ্যা স্থির থাকে। আর এটাকে আমরা বয়েলের সূত্র বলি। এটাকে আমরা কি সূত্র বলি? এটাকে আমরা বয়েলের সূত্র বলি। এটাকে আমরা বয়েলের সূত্র বলি। দেখো বয়েলের সূত্র কি বলতেছে? বয়েলের সূত্রে বলা হচ্ছে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের, দেখো তাপমাত্রা স্থির তার মানে ফিক্সড কনস্ট্যান্ট টেম্পারেচার, নির্দিষ্ট ভর তাহলে মোল সংখ্যাটাও স্থির। কোনো গ্যাসের আয়তন যেটা সেটা আছে, এটা ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হবে, চাপের ব্যস্তানুপাতিক হবে। বুঝতে পারছি জিনিসটা? তাহলে ওই যে গ্যাসের চাপ বা ওই গ্যাসটার উপর যে চাপটা প্রযুক্ত হবে সেটার সাথে কিন্তু সেটা ব্যস্তানুপাতিক হবে। ক্লিয়ার কিনা বলো? এই সূত্রটা বুঝতে পারছো কিনা বলো? এটা কি বোঝা গেছে সবার? হ্যাঁ, ভেরি গুড। এটা কি সবাই বুঝতে পারছি আমরা? একটু করে বলো, এই পৃষ্ঠাটা কি বোঝা গেছে সবার? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে এখন আমরা যদি একটু ফার্দার আগাই,
আমরা এখন দেখবো, তাহলে আমরা দেখো কিছু গ্রাফ এখানে অঙ্কন করবো আমরা, কেমন? তাহলে প্রথমে যে গ্রাফটা আমরা পাইছি সেটা হচ্ছে এরকম একটা আমরা সূত্র পাইছি একটা, দেখো এটা কিন্তু ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এটা হচ্ছে বয়েলের সূত্র, এটা হইলো বয়েলের সূত্রের গাণিতিক রূপ, এটা হইলো বয়েলের সূত্রের গাণিতিক রূপ। পি ইজ প্রপোর্শনাল টু 1/v, এটা কিন্তু গাণিতিক রূপ না। ভালো করে কথাটা শোনো, তোমাকে যদি বলে পি ইজ প্রপোর্শনাল টু 1/v, এটা কি বয়েলের সূত্র হবে? না, বয়েলের সূত্র কিন্তু ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, কারণ এখানে স্বাধীন চলকের একটা ব্যাপার স্যাপার আছে, ওইটা তো আমরা না ঢুকি। জাস্ট এতটুকু মনে রাখো, বয়েলের সূত্র কিন্তু ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, পি ইজ প্রপোর্শনাল টু 1/v না। আচ্ছা যাই হোক, তাহলে এখন ভি ইজ প্রপোর্শনাল টু 1/p ছিল যখন এখানে কি থাকতো, যখন এখানে টেম্পারেচার আর মোল সংখ্যা স্থির থাকতো। তো এখন আমি যদি সমানুপাতিক চিহ্ন উঠাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এটা ধ্রুবক আনতে হবে। তাহলে ভি ইকুয়াল টু কে ইন্টু 1/p পাবো এখানে। আর আমরা তাহলে এখানে কি পাবো? আমরা এখানে পাবো তাহলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট পাবো। তাহলে আমি যদি এরকম করি যে একটা যদি প্রেশার নিই P1, তার কারসপন্ডিং আয়তন যদি V1 হয়, তাহলে এখানে পাবো। আরেকটা যদি প্রেশার নিই P2, তার কারসপন্ডিং আয়তন যদি V2 হয়, তাহলে আসলে অ্যাকচুয়ালি এদের ভ্যালুগুলো কী থাকে? কনস্ট্যান্ট থাকে, মানে একটা ফিক্সড ভ্যালু হবে, মানে এই দুটো জিনিস আসলে সেম থাকবে। কিন্তু একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি? সব ক্ষেত্রে কী হতে হবে? টেম্পারেচার আর মোল সংখ্যাটা স্থির থাকতে হবে। টেম্পারেচার আর মোল সংখ্যাটা কী থাকতে হবে? স্থির থাকতে হবে, তারপরে এটা সম্ভব। টেম্পারেচার আর মোল সংখ্যা স্থির থাকলেই তুমি এখানে কি লিখতে পারবা? এখানে লিখতে পারবা ভি ইজ প্রপোর্শনাল টু 1/p অথবা P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু কে। এটা তুমি তখনই লিখতে পারবা যদি টেম্পারেচারটা আর মোল সংখ্যাটা কি থাকে? স্থির থাকে। আচ্ছা, এখন এগুলোর জন্য কিছু গ্রাফ আছে। গ্রাফটা কীরকম জানো? গ্রাফটা যদি তোমাকে অঙ্কন করে দেখাই আমি, দেখো একটা গ্রাফ দেখাই আসো। চলো এখানে গ্রাফ দেখাই, আমরা একটা ওয়াই অ্যাক্সিস টানলাম, এখানে ধরা যাক একটা এক্স অ্যাক্সিস টানলাম, ঠিক আছে? তো আমি কি করলাম? এই বরাবর ধরে আমি প্রেশারকে নিলাম, এই বরাবর ধরে আমি ভলিউমকে নিলাম। তাহলে প্রেশার আর ভলিউমের তুমি যদি গ্রাফ অঙ্কন করো, দেখো তো আগে এটার অ্যানালাইসিস করার চেষ্টা করো তো। প্রেশার বাড়লে ভলিউমটা কমে, আর প্রেশার কমলে ভলিউম বাড়তেছে, মানে উল্টা সম্পর্ক কিন্তু দেখো। অথবা ভলিউম বাড়লে প্রেশার কম থাকবে, ভলিউম কম থাকলে প্রেশার বাড়বে। তাহলে এই ধরনের গ্রাফ কীরকম হয় জানো? এই ধরনের গ্রাফ হয় এরকম, এই ধরনের গ্রাফ হয় এরকম। দেখো তুমি যদি এই জায়গাটাকে অ্যানালাইসিস করো, তুমি যদি এই জায়গাটাকে অ্যানালাইসিস করো, দেখবা এই জায়গাটাতে, দেখো তো এই জায়গাটাতে এটা ওয়াই এর দিকে অনেক বড় একটা ভ্যালু, আর ওয়াই অক্ষ বরাবর তুমি কাকে বসাইছো? প্রেশারকে বসাইছো। তাহলে এই জায়গাটায় কিন্তু প্রেশারের মান অনেক বেশি, কিন্তু এই জায়গাটায় দেখো এক্স এর মান কিন্তু অনেক ছোট, মানে ভলিউমের মান কিন্তু অনেক ছোট, ভলিউমের মান কিন্তু অনেক ছোট। আবার তুমি যদি এই জায়গাটাকে অ্যানালাইসিস করো, দেখবা এই জায়গাটা কিন্তু ওয়াই এক্সিসের দিকে অনেক নিচে, তাহলে এখানে কিন্তু প্রেশারের মান অনেক কম। কিন্তু দেখো এটা এক্স এক্সিসের দিকে অনেক ডান দিকে, ডানে গেলে কিন্তু ভলিউমটা অনেক বাড়ে। আর এই ধরনের লেখচিত্রকে আমরা বলি আয়তাকার অধিবৃত্ত। এই ধরনের লেখচিত্রের প্রকৃতিকে আমরা কি বলতে পারি? প্রকৃতিকে আমরা বলতে পারি এটার প্রকৃতি হচ্ছে আয়তাকার অধিবৃত্ত শেপের। আচ্ছা, আর এই যে গ্রাফটা তুমি অঙ্কন করছো, এই গ্রাফের প্রত্যেকটা বিন্দুতে, এই গ্রাফের প্রত্যেকটা বিন্দুতে কিন্তু টেম্পারেচারের মান কনস্ট্যান্ট ছিল। এই গ্রাফের প্রত্যেকটা বিন্দুতে টেম্পারেচারের মানটা কি ছিল? কনস্ট্যান্ট ছিল। ধরো টি তাপমাত্রায় তুমি গ্রাফটা অঙ্কন করছো, তাহলে এই গ্রাফের প্রত্যেকটা বিন্দুতে একটা ফিক্সড টেম্পারেচারে তুমি গ্রাফ আঁকছো। তাহলে এই যেই গ্রাফগুলোকে একটা ফিক্সড টেম্পারেচারে আঁকা হয়, এই গ্রাফগুলোকে বলা হয় আইসোথার্মাল গ্রাফ। তাহলে এখানে যেহেতু টেম্পারেচার স্থির রাখছো, তাহলে টেম্পারেচার স্থির রেখে যেই গ্রাফগুলো আমরা পাই, এগুলোকে বলে আইসোথার্মাল বা আইসোথার্ম। এইভাবে ইংলিশে লিখে দিয়ে আসো, আইসোথার্মাল বা আইসোথার্ম, তুমি যাই বলো, গ্রাফ বলে। বোঝা গেছে জিনিসগুলা? দেখো তো বুঝতে পারছো কিনা এটা? তাহলে টেম্পারেচার স্থির রেখে আমরা যে গ্রাফগুলো পাবো, এগুলোকে বলে আইসোথার্মাল গ্রাফ বলে। আশা করি এটা বুঝতে পারছো আইসোথার্মাল গ্রাফটা কী জিনিস। ওকে, আচ্ছা, ওকে 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 বুঝতে পারো নাই? আচ্ছা বুঝাচ্ছি, দেখো দেখো আরেকবার বোঝাই বলি। দেখো সেটা হচ্ছে, তুমি এই অংশটার দিকে একটু মনোযোগ দাও। দেখো তো এই অংশটা ওয়াই এক্সিসের অনেক উপরে, কিন্তু এক্স অক্ষে দেখো এই অংশ যদি তুমি এক্স এর ভ্যালু বের করো, দেখো এক্স এর মান অনেক কম। এক্স এর দিকে কে আছে? এক্স এর দিকে আছে ভলিউম, তাহলে ভলিউমের মান অনেক কম, কিন্তু এটা ওয়াই এর অনেক উপরে বলে প্রেশারের মান অনেক বেশি। আবার দেখো এই অংশটার দিকে তাকাও তো, এই অংশটা দেখো এটা ওয়াই এর দিকে অনেক নিচে, দেখো ওয়াই এর ভ্যালু এটা কিন্তু অনেক কম, কিন্তু দেখো এটার এক্স এর ভ্যালু কিন্তু অনেক বেশি, মানে এখানে ভলিউম অনেক বেশি, প্রেশার অনেক কম। তাহলে এইটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি এই সম্পর্কটাকেই ফলো করে। আর এখান থেকে আমরা বলতে পারি এটার গ্রাফের প্রকৃতি হচ্ছে আয়তাকার অধিবৃত্ত। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা বলতে পারি, এটা এই গ্রাফের প্রত্যেকটা বিন্দুতে তুমি আসলে টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখছো।
টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলেই কি হবে, এই সূত্রটা তো মেনে চলছে, এই যে এই সূত্রটা মেনে চলছে, তাই তো তুমি গ্রাফটা এরকম পাইছো, তাই না? তাহলে এখানে এটাকে আমি কি বলবো, যেহেতু টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে তুমি গ্রাফ আঁকছো, তো এটাকে বলা হবে আইসোথার্মাল গ্রাফ বলা হবে। আশা করি বুঝতে পারছো। তার মানে এখন তোমাকে যদি কেউ বলে তাহলে ভাই টেম্পারেচারকে ভেরি করলে কীরকম হবে, যদি আপনি টেম্পারেচারকে চেঞ্জ করেন তাহলে গ্রাফটা কীরকম হবে, টেম্পারেচারকে যদি চেঞ্জ করা হয় তাহলে গ্রাফটা কীরকম হবে, চলো দেখি আসো। টেম্পারেচারকে চেঞ্জ করা হলে কীরকম হবে দেখি আসো। ধরো তাহলে আমি যদি এরকম হইতে পারে, ধরো আমি প্রেশার বনাম ভলিউমের গ্রাফ আঁকতেছি। ধরো এমন হইতে পারে আমি T1 তাপমাত্রার জন্য এই গ্রাফটা পাইছি, এমন হইতে পারে আমি T2 তাপমাত্রার জন্য আরেকটা গ্রাফ পাইছি, আমি এমন হইতে পারে T3 তাপমাত্রার জন্য আরেকটা গ্রাফ পাইছি। তার মানে এই গ্রাফে দেখো, এই গ্রাফের প্রত্যেকটা বিন্দুতে টেম্পারেচারের মান হচ্ছে T3, এই গ্রাফের প্রত্যেকটা বিন্দুতে টেম্পারেচারের মান হচ্ছে T2, এই গ্রাফের প্রত্যেকটা বিন্দুতে টেম্পারেচারের মান হচ্ছে T1। তার মানে এই গ্রাফগুলোকে আমরা বলবো আইসোথার্মাল গ্রাফ। আশা করি বুঝতে পারছো, যেগুলো তাপমাত্রা স্থির রেখে অঙ্কন করা হয় তাদেরকে বলে আইসোথার্মাল গ্রাফ বলে। আচ্ছা, এইবার যদি আমরা দেখো এখানে আরেকটা জিনিসও কিন্তু আঁকতে পারি। ধরো কথার কথা, আমরা যদি এখানে এরকম করতাম, দেখো তো আমরা যদি এখানে এইটার দিকে একটু মনোযোগ দাও, এইটার দিকে একটু, এই সম্পর্কটার দিকে একটু মনোযোগ দাও। চলো আমি তোমাকে নেক্সট পৃষ্ঠায় যাই আসো, কেমন? চলো আমি নেক্সট পৃষ্ঠায় তোমাকে দেখে আসো। আচ্ছা এখানে আসো, তুমি তাহলে একটা কাজ করো, আমি তাহলে এই সূত্রটা পাইছি, দেখো বয়েলের সূত্র তাহলে আমরা কি পাইলাম, বয়েলের সূত্র আমি পাইলাম হচ্ছে V ইজ প্রপোর্শনাল টু 1/P পাইলাম। তা আমি তাহলে এখানে তো লিখতেই পারি যে V ইকুয়াল টু K ইন্টু 1/P, এরকম লিখতেই পারি আমি জিনিসটাকে। ওকে, এইবার একটা কাজ করি তো আসো তো, সেটা কি কাজ, সেটা ধরো আমি এবারে এরকম একটা গ্রাফ অঙ্কন করবো। কীরকম গ্রাফ? ধরো আমি ওয়াই অ্যাক্সিস বরাবর দিব হইলো তোমার, ধরো V দিলাম, কেমন? ধরা যাক ওয়াই অ্যাক্সিস বরাবর আমি দিব হচ্ছে V, ওয়াই অ্যাক্সিস বরাবর আমি দিব হচ্ছে V, আর ধরো এক্স অ্যাক্সিস বরাবর আমি 1/P দিলাম। এটাও হইতে পারে কাহিনী, এটাও হইতে পারে কাহিনী, কেমন? অথবা আরেকটা কাজও তুমি করতে পারতা, কি করতে পারতা, তুমি যেটা করতে পারতা, তুমি এখানে এই বরাবর তুমি P দিতে পারতা, এই বরাবর তুমি 1/B দিতে পারতা, দুইটার ক্ষেত্রে সেম জিনিস আসবে। দেখো আচ্ছা আগে তাহলে এই গ্রাফটা অঙ্কন করি, V বনাম 1/P। আচ্ছা তাহলে এখানে আমি কি করলাম, আমি এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর V কে দিলাম, তাহলে এই ভিটাকে আমি কি হিসেবে চিন্তা করলাম, ওয়াই হিসেবে চিন্তা করলাম। এক্স অক্ষ বরাবর আমি 1/P কে দিলাম, তাহলে 1/P কে আমি কি হিসেবে চিন্তা করলাম, এক্স হিসেবে চিন্তা করলাম। তাহলে বলো তো এটার গ্রাফটা কীরকম হবে, মূল বিন্দুগামী সরলরেখা হবে না? তাহলে এখানে গ্রাফটা কীরকম হবে, এখানে বলো, এখানে গ্রাফটা হবে তোমার মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এখানে গ্রাফটা তুমি পাবা মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা পাবা, ঠিক আছে? আচ্ছা, কিন্তু অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটে বলো তো, এই গ্যাসের আয়তনকে কখনো আসলে জিরো করা যায় না, বুঝতে পারছো? এইখানে এইটা কি নির্দেশ করতেছে, এখানে গ্যাসের আয়তন জিরো হয়ে গেছে। এই যে এখানে যে পয়েন্টটা আছে, এখানে যেটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা কি নির্দেশ করতেছে, এখানে গ্যাসের আয়তন জিরো হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি গ্যাসের আয়তনকে কখনো জিরো করা যায় না, তাত্ত্বিকভাবে জিরো করা যায়, থিওরিটিক্যালি জিরো করা যায়, বাট অ্যাকচুয়ালি কখনো জিরো হয় না, ঠিক আছে? তাহলে আমি এই জিনিসটা কীভাবে করতে পারি, এই জন্য আমরা যেটা করি, আমরা এটাকে ডট ডট আকারে দেখাই। আমরা এটাকে কীভাবে দেখাই, এখানে একটু ডট ডট আকারে দেখাই, মানে আমরা পিওর স্ট্রেট লাইন দেখাই না, আমরা এটাকে ডট ডট আকারে দেখাই। বাট অনেক সময় তুমি প্রশ্ন দেখবা ডিরেক্ট এভাবে করে এঁকে দিচ্ছে, কোনো সমস্যা নেই। মানে একদম তুমি যদি কথার কথা একদম ফুল লাইনকে যদি টানো তাও কোনো সমস্যা নেই। বাট আমি অ্যাকচুয়ালি গ্রাফ পাই আমরা এতটুকু, তো এতটুকু পাওয়ার পরে আমি এটাকে আসলে দেখতে তো অসুন্দর দেখায়, সুন্দর করার জন্য আমি কী করি, এটাকে এক্সট্রাপোলেট করি, এটাকে পিছন দিকে বাড়াই দিই, তখন দেখা যায় এটা মূলবিন্দু থেকেই মিলিত হয়, কারণ এটা ওয়াই ইকুয়াল টু mx কে ফলো করে। বুঝতে পারছি কাহিনিটা? বলো তো একটু বুঝতে পারছো কিনা, যে অ্যাকচুয়ালি গ্যাসের আয়তনকে কিন্তু কখনোই কী করা যায় না, জিরো করা যায় না। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেকেন্ড গ্রাফে কোন টেম্পারেচার বরাবর, এটা আমি শিখাবো তোমাকে, এখনও শিখাই নেই, কেমন? আবু সাইয়াদ, এটা শিখাই নেই, এখনও শিখাবো একটু পরেই। তাহলে এখন তোমাকে যদি কেউ বলে তাহলে তুমি P বনাম 1/V এর লেখচিত্র আঁকো, তো তাহলে সেম এটাও কিন্তু সেমই হবে। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি আঁকো, P বনাম 1/V, কেন এটা হবে দেখো তো এবার, কারণ এটাকে আমি চাইলে কি লিখতে পারতাম দেখো তো, আমি চাইলে এই সমীকরণটাকে এভাবে লিখতে পারতাম না, যে P ইকুয়াল টু K 1/V, এটা লিখতে পারতাম। তাহলে এবার আমি কি করলাম, জাস্ট সিম্পল এই ওয়াই অ্যাক্সিস থেকে P কে দিছি, তাহলে ওয়াই এর দিকে দিছি P কে, আর 1/V কে দিছি কোন বরাবর, এক্স বরাবর। দেখো 1/V কে দিছি এক্স বরাবর, তাহলে কি আসতো, এটাও y ইকুয়াল টু mx আসতো, অর্থাৎ এটাও সেম টাইপের গ্রাফই আসতো, এটাও কি আসতো, সেম টাইপের গ্রাফই আসতো। বুঝছো? সেম টাইপের গ্রাফই আসতো। মানে অনেক সময় তুমি দেখবা পরীক্ষায় কিন্তু এরকম ডট ডট থাকে না, কোনো সমস্যা নেই, ডিরেক্ট মিলাই দিছে আর কি, বুঝছো? বাট অ্যাকচুয়ালি ডট ডট থাকে, অ্যাকচুয়ালি ডট ডট দিতে হবে। কেন?
কারণ অ্যাকচুয়ালি গ্রাফ তুমি কিন্তু এতটুকু পাবা। তুমি যদি পরীক্ষালব্ধ গ্রাফ আঁকো তাহলে গ্রাফ পাবা তুমি এতটুকু গ্রাফ পাওয়ার পরে আমরা আসলে এটাকে দেখি, চেক করার চেষ্টা করি যেটা কোথায় গিয়ে মিলিত হয় বিভিন্ন অ্যালগরিদমের মাধ্যমে, কোডিংয়ের মাধ্যমে। তখন দেখা যায় এটা এভাবে গিয়ে মিলিত হয়, তখন এটাকে এক্সট্রাপোলেট করে এভাবে করে মিলাই দেওয়া যায়। ওটা এত টেনশন নেওয়ার দরকার নেই, এগুলো তুমি পরে শিখবা। ওকে, ইঞ্জিনিয়ারিং ওটা শিখবা এগুলো, এক্সট্রাপোলেশন কী জিনিস এগুলা। আচ্ছা যাই হোক, তো এখন দেখো আমরা যদি আরেকটা গ্রাফ অঙ্কন করতে চাই, ধরো এইটাতে একটা পার্টিকুলার টেম্পারেচার অঙ্কন করা হয়েছে। এই গ্রাফটা একটা পার্টিকুলার টেম্পারেচার অঙ্কন করা হয়েছে, এখন তোমাকে যদি কেউ বলে যে ভাই তাহলে তুমি এরকম করো, যে ধরো কথার কথা আমি যদি এই গ্রাফটাকে আরেকবার একটা অঙ্কন করি তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো সেটা হইলো, হ্যাঁ দেখো, ধরো আমি এরকম একটা গ্রাফ অঙ্কন করবো, কেমন? ধরো যাক আমি এইটাকে আঁকতেছি, ভি বনাম 1/p দিলাম কথার কথা। তাহলে ধরো আমি T1 তাপমাত্রার জন্য গ্রাফ পাবো, ধরো এরকম T1 তাপমাত্রার জন্য আমি গ্রাফ পাবো এরকম। তা আমি যদি T2 তাপমাত্রা করি, মানে তাপমাত্রা চেঞ্জ করা হলে গ্রাফও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারতেছো? তাপমাত্রা চেঞ্জ করা হলে গ্রাফও কিন্তু কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কারণ একটা পার্টিকুলার টেম্পারেচারের জন্য গ্রাফটা হচ্ছে এরকম, বাট টেম্পারেচারকে চেঞ্জ করা মানে এই লাইনের, দেখো তুমি যদি এই লাইনের প্রত্যেকটা বিন্দুতে টেম্পারেচারের মান কিন্তু T1, প্রত্যেকটা বিন্দুতে টেম্পারেচারের মান হচ্ছে T1, আর এই লাইনের প্রত্যেকটা বিন্দুতে টেম্পারেচারের মান হচ্ছে T2। বুঝতে পারতেছো? তার মানে এই লাইনের প্রত্যেকটা বিন্দুতে টেম্পারেচারের মান কিন্তু T2, তো এই লাইনের প্রত্যেকটা বিন্দুতে টেম্পারেচারের মান হচ্ছে T1। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আরও দুইটা গ্রাফ আছে। একটা গ্রাফ হচ্ছে তোমার ধরো আরও দুইটা গ্রাফ আছে, চলো গ্রাফগুলো এঁকে দিয়ে আসো। দেখো একটা গ্রাফ আমাকে ধরো আঁকতে বলছে যে পিভি বনাম পি এর লেখচিত্র আঁকতে বলছে। আরেকটা ধরো তোমাকে, মানে এই গ্রাফটাকে আমরা বলবো কি, দেখো আমরা নর্মালি কি করি, আমরা ওয়াই বনাম এক্স বলি, তার মানে যেটা ওয়াই অক্ষ বরাবর থাকে তাকে আগে বসাই। তাহলে এই গ্রাফটাকে আমরা বলতে পারি পিভি বনাম পি লেখচিত্র। অথবা তোমাকে এরকমও বলতে পারে, যে পি বনাম পিভি লেখচিত্র। তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো পি বনাম পিভি লেখচিত্র। এবার একটা জিনিস বলো তো, তোমার এখানে তুমি দেখে আসছো অলরেডি, এই পিভির মানটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট হয়। তুমি প্রেসারে ভ্যালু যাই বসাও, ভলিউমে ভ্যালু যাই বসাও, পিভির মান কি থাকে? সবসময় কনস্ট্যান্ট থাকে, সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়। তাহলে তুমি যেই প্রেসারেই বসাও না কেন, পিভির মান সবসময় তুমি একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবা। তাহলে এটা এরকম আসবে গ্রাফটা, এই গ্রাফটা এরকম আসবে। বুঝতেছো কিনা দেখো। তাহলে পিভি বনাম যদি তুমি পি এর গ্রাফ আঁকো, অথবা পিভি বনাম তুমি যদি বি এর গ্রাফও আঁকো, পিভির মান কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট। এটা পার্টিকুলার টেম্পারেচারে পিভির মান অলওয়েজ কনস্ট্যান্ট, অলওয়েজ এটা ফিক্সড ভ্যালু থাকে। তাহলে গ্রাফটার জন্য এরকম হবে। এবার তুমি যদি পিভিকে যদি এক্স অ্যাক্সিস বরাবর বসাও, তাহলে গ্রাফটা কীরকম হবে? গ্রাফটা হবে এরকম। কারণ পিভির একটা কী থাকে? পিভির একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে। দেখো পিভির একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে। তুমি এখানে প্রেসার যেটাই বসাও, ধরো এই জায়গায় প্রেসার হচ্ছে P1, এই জায়গায় প্রেসার P2, এই জায়গায় প্রেসার P3, তুমি যাই বসাও না কেন পিভির মান সবসময় কনস্ট্যান্ট। এখানে প্রেসারের মান তুমি যাই বসাও না কেন পিভির মান সবসময় কনস্ট্যান্ট। বলো দুইটা গ্রাফ এখানে বুঝতে পারছো কিনা? তাহলে দুই ধরনের গ্রাফ তোমার কাছে আসতে পারে। একটা বলতে পারে পিভি বনাম পি এর লেখচিত্র, অথবা বলতে পারে পি বনাম পিভি লেখচিত্র। তাই কেয়ারফুল থাকবা কোনটা বলছে। যদি তোমার কাছে পিভি বনাম পি এর লেখচিত্র বলতে পারবা এই রেখাটার ঢাল কত, এই রেখাটার ঢাল কত কেউ বলতে পারবা, এই রেখাটার ঢাল কত হবে কেউ বলতে পারবা, এই রেখার ঢাল কত হবে? এই রেখার ঢাল হবে কিন্তু 0, কারণ দেখো এটা কিন্তু এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে ঢাল কত হয়? ঢাল হচ্ছে 0, কারণ এখানে অ্যাঙ্গেল কত? এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল কত? এখানে অ্যাঙ্গেল মানে এটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে এখানে 0 ডিগ্রি। অ্যাঙ্গেল হচ্ছে এখানে কত ডিগ্রি? অ্যাঙ্গেল হচ্ছে এখানে 0 ডিগ্রি। আচ্ছা বলো তো এই রেখাটার ঢাল কত? এই রেখাটার ঢাল কত? এটা এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। ঢাল মানে আমরা জানি tan থিটা হয়, tan 90 ডিগ্রি হয়, তাহলে এখানে ঢাল কিন্তু হবে ইনফিনিটি। ক্লিয়ার? বলো তো এই পৃষ্ঠাটা সবাই বুঝতে পারছো কিনা? এই গ্রাফগুলোকে তুমি কি বলবা? এগুলোকে তুমি কিন্তু আইসোথার্মাল গ্রাফই বলবা। বুঝছো? এগুলোকে তুমি কি বলবা? আইসোথার্মাল গ্রাফই বলবা। কেন? কারণ সবগুলো গ্রাফে কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। ভেরি গুড। তাহলে আমরা চলো নেক্সটে চলে যাই। একটা কোয়েশ্চন করার জন্য আমরা প্রস্তুত এখন। চলো, এটা হলো আমাদের আজকের দিনের 1 নম্বর কোয়েশ্চন। 1 নম্বর কোয়েশ্চন দেখো কি কোয়েশ্চনে কি বলছে। আচ্ছা এখানে লিখে দিই এমসিকিউ সলভ 1। কোয়েশ্চনে কি বলছে দেখো, 1 অ্যাটমসফিয়ার চাপে
তোমার একটি নির্দিষ্ট তাপমাত্রায় কয়েকটি পাথরের টুকরা সহ গ্যাসের আয়তন এত। দেখো কয়েকটা পাথরের টুকরা সহ, তাহলে ধরো পাথরের টুকরার আয়তন হচ্ছে এক্স। ধরা যাক পাথরের টুকরার আয়তন কত, পাথরের টুকরার আয়তন হচ্ছে এক্স। তো পাথরের টুকরা সহ গ্যাসের আয়তন কত, এত। তাহলে এখানে কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে গ্যাসের আয়তন ধর যদি V1 ধরি আর পাথরের আয়তন যদি এক্স ধরি, তো V1 প্লাস এক্স এর মান কত দেওয়া, V1 প্লাস এক্স এর মান দেওয়া 250 ml। মানে পাথরের টুকরা সহ গ্যাসের আয়তন, শুধু গ্যাসের আয়তন না, পাথরের টুকরা সহ গ্যাসের আয়তন। আচ্ছা এরপরে কি করছো, এখানে তাপমাত্রাকে তুমি অপরিবর্তিত রাখছো, তার মানে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখছো। তো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে এখানে কোন সূত্র অ্যাপ্লাই হবে, বয়েলের সূত্র অ্যাপ্লাই হবে। চাপকে তুমি 3 গুণ করছো, তাহলে চাপ যেটা আছে এটাকে তুমি 3 গুণ করে ফেলছো, তাহলে P2 = 3P1 হয়েছে। তাহলে ওই পাথরের টুকরা সহ আয়তন হ্রাস পেয়ে এত হয়েছে। আচ্ছা পাথরের টুকরা সহ আয়তন বলো তো, পাথরের টুকরার আয়তন কি চেঞ্জ হবে না? পাথরের টুকরা তো সলিড, সলিডের তুমি প্রেসার চেঞ্জ করলে সলিডের উপর কিন্তু কোনো তেমন একটা ভূমিকা নাই। প্রেসারের সব থেকে ভূমিকা কার উপরে, তোমার গ্যাসের উপরে। তুমি যদি প্রেসার চেঞ্জ করো, ভলিউম মানে তুমি এখানে কিন্তু সলিডের কিছু হবে না, সলিডের ভলিউম কিন্তু একই থাকবে, কিন্তু কি হবে গ্যাসের ভলিউম চেঞ্জ হয়ে যাবে, গ্যাসের ভলিউম হয়ে যাবে V2। এই যে পাথরের টুকরা সহ গ্যাসের ভলিউম এটা কত হয়ে গেছে, এটা হয়ে গেছে 120 ml, এটা হয়ে গেছে 120 ml। এখন বলছে পাথরের টুকরাগুলোর আয়তন কত, বলো কোয়েশ্চনটা বুঝতে পারছো কিনা। কোয়েশ্চনটাতে কি বলা হয়েছে, তুমি একটা প্রথমে প্রেসার নিছো P1 = 1 অ্যাটমসফিয়ার, যেখানে তুমি পাথরের টুকরা সহ গ্যাসের আয়তন পাইছো 250 ml। তো আমি যদি গ্যাসের পাথরের টুকরার আয়তন যদি এক্স ধরে নিই আর গ্যাসের আয়তন যদি V1 ধরে নিই, তাহলে x + V1 = 250। তাহলে ফার্স্টে এখানে যেটা আছে যে P1 এখানে 1 অ্যাটমসফিয়ার, যেখানে অ্যাকচুয়ালি এই যে x + V1 = 250 দেওয়া। তাহলে এখান থেকে আমি বের করতে পারি V1 = কত, 250 - x। আর অন্যদিকে তুমি যখন প্রেসারকে যখন 3 গুণ করে ফেলছো, তাহলে এটা যখন 3 অ্যাটমসফিয়ার হয়ে গেছে, তখন সেই অবস্থায় তোমার ওই পাথরের টুকরা সহ গ্যাসের আয়তন কত হয়ে গেছে, এটা হয়ে গেছে 120 ml। তাহলে এখানে হবে V2 = হবে 120 - x। তাহলে এখন এখানে যেহেতু টেম্পারেচারটা কনস্ট্যান্ট, তাহলে তুমি বয়েলের সূত্র ইউজ করতে পারবা। তো বয়েলের সূত্র থেকে তুমি কি জানো, বয়েলের সূত্র তুমি জানো P1 V1 = P2 V2 হবে। তাহলে এখানে তুমি দেখো P1 এর ভ্যালু কত, P1 এর ভ্যালু হচ্ছে 1, V1 এর ভ্যালু কত, V1 এর ভ্যালু হচ্ছে 250 - x। আর এখানে কত, P2 এর ভ্যালু হচ্ছে 3, আর এখানে কত 120 - x। তাহলে দেখো এখানে কত আসবে, এখানে আসবে 250 - x, এখানে আসবে 360 - 3x। তাহলে দেখো এই 3xটাকে এই পাশে নিয়ে আসলে এটা 2x হয়ে যাবে, তাহলে এখানে থাকবে 2x। আর এখানে কত থাকবে দেখো, এই জায়গায় থাকবে 360 থেকে তুমি যদি 250 বাদ দাও, তাহলে তোমার থাকবে 110। তাহলে এই অবস্থায় x = থাকবে তোমার 55 ml, x = তোমার থাকবে 55 ml, x = থাকবে 55 ml। তাহলে 55 ml দেখো সি নাম্বার অপশন। বুঝতে পারছো কিনা দেখো, বলো এটা বোঝা গেছে কিনা সবার, ক্লিয়ার? চলো নেক্সটে যাই। দেখো নেক্সটে বুয়েট আসা একটা কোয়েশ্চন, হুবহু সেম টু সেম টাইপের কোয়েশ্চন, এটা তোমাদেরকে আমি বাড়ির কাজ দিব। দেখো কি বলছে, নির্দিষ্ট তাপমাত্রায় ও 1 অ্যাটমসফিয়ার চাপে ধূলিকণা মিশ্রিত অক্সিজেন গ্যাসের আয়তন। ধূলিকণার আয়তন যদি তুমি x ধরে নাও, ধূলিকণার আয়তন যদি x ধরে নাও, তাহলে বেসিক্যালি এই আয়তনটা কি বলতো, এই x + V1 এটাই করে দেওয়া 100 ml, ঠিক আছে। আর এটা দেওয়া P1, এটা দেওয়া কতটুকু, এটা দেওয়া P1। তাপমাত্রা অপরিবর্তিত রাখছো, তাহলে তাপমাত্রা যদি অপরিবর্তিত রাখো, তাহলে টেম্পারেচারকে যদি কনস্ট্যান্ট রাখো, তাহলে এটা অ্যাকচুয়ালি কোন সূত্র ইউজ করবা, এখানে অ্যাকচুয়ালি বয়েলের সূত্র ইউজ করবা। তাহলে এখানে তুমি কি পাইছো, চাপকে তুমি 75% বৃদ্ধি করা হলো। তাহলে চাপকে যদি 75% বৃদ্ধি করো, তাহলে P2 = কত, P1 + 75% বাড়াইছো, তাহলে হচ্ছে 1.75 P1। তখন ধূলিকণা সহ অক্সিজেনের আয়তন হ্রাস পেয়ে এত হয়েছে। তাহলে এটাকে তুমি বলতে পারো ধূলিকণার আয়তন তো চেঞ্জ হবে না, কারণ ধূলিকণা হচ্ছে সলিড, তাহলে এটা হচ্ছে x + V2। তাহলে এখান থেকে ধূলিকণার আয়তন কত, এটা আমি আর করে দিচ্ছি না, এটা তোমার বাড়ি কাজ থাকবে, এটা তোমার নিজেরা বাসায় বাড়ি কাজ করবা। বুঝতে পারছি, পারবো এটা আমরা সবাই? হ্যাঁ বলো পারবো, আশা করি পারবো। ওই একজন বলতেছো SSC 27-এর অর্গানিক কেমিস্ট্রি ক্লাস দেন। তুমি কি SSC 27, তুমি তাহলে এইচএসসির এখানে কি করতেছো? ফেসবুকে কমেন্ট করতেছো। আচ্ছা রিফাত, ওকে দিব, তোমাদেরকে অর্গানিক ক্লাস দিব, SSC থেকে দিব। এখন আসলে 26 পেজের জন্য একটু কাজ করতেছি, তো ওই জন্য। তারপর তোমাদেরও তো 27-এর জন্য তো মানে SSCর জন্য আসলে এরকম করতে পারতেছি না এখন, যাই হোক করবো। আচ্ছা চলো আমরা এখন যে জিনিসটা আলোচনা করবো, আমরা এখন দুইটা একসাথে পড়ে ফেলবো, একটা হচ্ছে চার্লসের সূত্র, একটা হচ্ছে চাপীয় সূত্র, পরে আমরা অনেকগুলো ম্যাথ করবো। চলো দুইটা করে ফেলি একসাথে, আসো।
এখানে কাহিনী কী হবে, দুইটাতে আমি সিলিন্ডার নিচ্ছি, কেমন? দুইটা চলো সিলিন্ডারকে নেওয়ার চেষ্টা করি, আসো চলো আমরা একটা কাজ করি, দুইটা সিলিন্ডার আঁকার চেষ্টা করি যেখানে পিস্টন সহ থাকবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা আঁকলাম, ওকে, এখানে একটা আঁকলাম, ঠিক আছে। তারপর ধরো এখানে একটা আঁকলাম, তারপর ধরো এখানে একটা আঁকলাম, হ্যাঁ, ওকে। তাহলে এটা হচ্ছে আমার সিলিন্ডারের ঢাকনা, ঠিক আছে। আর আমি চলো এটাকে একটু করে কপি করব, কেমন? চলো আমি যেটা করব, এইটাকে আমি একটু কপি করব, এটাকে চলো আমি একটু কপি করব এখানে, ওকে, কপি করলাম এখানে, দেখো। তো দুইটা জিনিস আমরা একসাথে পড়বো, কেমন? দুইটা জিনিস আমরা একসাথে পড়বো। আমরা প্রথমে আমরা পড়বো, এই জায়গায় আমরা পড়বো চার্লসের সূত্রটা, এই জায়গায় আমরা পড়বো চার্লসের সূত্র, চার্লস ওনার সূত্রটা আমরা এখানে পড়ে ফেলবো। আর এখানে পড়বো আমরা চাপের সূত্র, বা এটাকে গ্যা-লুসাকের সূত্রও বলে, বা এটাকে গ্যা-লুসাকের সূত্র বলে, বা এটাকে অ্যামান্টনের সূত্রও বলে, এটা পড়বো এখানে, কেমন? তো চলো দুইটাই জিনিস কী বলে আমি চলো দেখানোর চেষ্টা করি, আসো। আচ্ছা, দুইটা সূত্র আমরা এখানে একসাথে পড়বো, তাহলে আমাদের দেখবে বুঝতে সুবিধা হবে জিনিসটা। আচ্ছা, ধরা যাক আমার এখানে কিছু পার্টিকুলার গ্যাস আছে, ধরা যাক এখানে কিছু গ্যাস রাখা আছে, এখানেও কিছু ধরো গ্যাস রাখা আছে, খুব ভালো কথা। আচ্ছা, প্রথম কথা, চার্লসের সূত্র না, তোমার যেই কাজটা করা হয় সেটা হচ্ছে চাপকে স্থির রাখা হয়, চাপ এবং মূল সংখ্যা এটাকে কী রাখা হয়? স্থির রাখা হয়। তাহলে চার্লসের সূত্রে কাকে স্থির রাখা হয় বলো তো? চার্লসের সূত্রে চাপ এবং মূল সংখ্যাটাকে স্থির রাখা হয়। অন্যদিকে চাপের সূত্র বা গ্যা-লুসাকের সূত্র, এইখানে আয়তন এবং মূল সংখ্যাটাকে স্থির রাখা হয়। কী রাখা হয়? আয়তন এবং মূল সংখ্যাটাকে স্থির রাখা হয়। তাহলে চার্লসের সূত্রে চাপ এবং মূল সংখ্যাকে স্থির রাখে, চাপের সূত্র বা গ্যা-লুসাকের সূত্রে আয়তন এবং মূল সংখ্যাটাকে স্থির রাখা হয়। আচ্ছা, ভালো কথা। তাহলে এবার আমি কি করলাম, আমি ধরো এই জায়গায় বুনসেন বার্নার দিয়ে তাপ দেওয়া শুরু করলাম, ধরো এই জায়গায় আমি বুনসেন বার্নার দিয়ে তাপ দেওয়া শুরু করলাম, কেমন? এই জায়গায় ধরো আমি বুনসেন বার্নার দিয়ে তাপ দেওয়া শুরু করলাম, মানে তাপ দিচ্ছি জিনিসটাকে, তাপ দেওয়া শুরু করলাম। এখানেও সেম কাহিনী করলাম, এখানেও ধরো তাপ দেওয়া শুরু করছি। তার মানে প্রথমে দেখো কী ছিল এখানে, ধরা যাক প্রথমে আমার কাছে এখানে আমার এই যে কণাগুলা, ধরো এই কণাগুলা এই পাত্রের গায়ে ধরো তোমার প্রেসার দিচ্ছিল P1 পরিমাণ, আর এখানেও ধরা যাক কণাগুলা পাত্রের গায়ে প্রেসার দিচ্ছিল ধরো P1 পরিমাণ। এখানে ধরো গ্যাসের আয়তন ছিল V1 পরিমাণ, আর এই জায়গায় ধরো টেম্পারেচার ছিল T1 পরিমাণ, আর এই জায়গায় ধরো গ্যাসের কণাগুলার মোল সংখ্যা ছিল N পরিমাণ। এখানেও ধরো গ্যাসের কণাগুলার মোল সংখ্যা ছিল N পরিমাণ, আয়তন ছিল ধরো V1 পরিমাণ, আর টেম্পারেচার ধরো ছিল এখানে তোমার T1 পরিমাণ, বলো তো এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? মানে ধরো আমি এখনো তাপ দেওয়া শুরু করি নাই, তখন কণাগুলো এখানে P1 পরিমাণ প্রেসার দিচ্ছিল, তারপর এখানে মোল সংখ্যা ছিল N পরিমাণ, তারপর এখানে ধরো আয়তন ছিল V1 পরিমাণ, টেম্পারেচার ছিল T1 পরিমাণ, এখানেও সেম অবস্থা ছিল। বাট আমি এটাতে কী করছি, এই জায়গায় আমি একটা ধরো তোমার হচ্ছে যে স্ক্রু টাইপের লাগাই দিছি, ধরো এই জায়গায় আমি কি করলাম, একটা স্ক্রু টাইপের একটা জিনিস লাগাই দিছি। স্ক্রু টাইপের জিনিস লাগানোর ফলে কী হয়েছে বলো তো? স্ক্রু টাইপের জিনিস লাগানোর ফলে যে ঘটনাটা হয়েছে, এই ঢাকনাটা আপ ডাউন করতে পারবে না, আপ ডাউন করতে পারবে না, কারণ এখানে আমি কী করছি, এখানে আমি স্ক্রু টাইপের একটা জিনিস কানেক্ট করে দিছি। তাহলে এইখানে কিন্তু এই ঢাকনাটা কিন্তু সবসময় কী থাকবে? কনস্ট্যান্ট থাকবে, মানে একটা জায়গাতেই থাকবে। তাহলে এইভাবে এখানে গ্যাসের আয়তনটা চেঞ্জ হবে না, মানে এখানে গ্যাসের আয়তন কনস্ট্যান্ট থাকবে। এই জন্যই তো আমি কি বলছি, চাপের সূত্রে কী থাকে? আয়তনটা স্থির থাকে। আচ্ছা, আর এখানে আমি কোনো ধরনের এরকম কোনো সিস্টেম রাখিনি। তাহলে এবার তুমি চিন্তা করো তো, তুমি যদি এখান থেকে হিট দাও, তাহলে টেম্পারেচার বেড়ে যাবে। তাহলে টেম্পারেচার যদি বেড়ে যায়, তাহলে চাপকে কনস্ট্যান্ট রাখার জন্য তোমার কি করতে হবে বলতে পারবা? ধরো এখানে তুমি তাপমাত্রা দিছো বা হিট দিলে তোমার এখানে কি হবে? টেম্পারেচার বেড়ে যাবে। তো তুমি যদি চাপকে কনস্ট্যান্ট রাখতে চাও, তাহলে চাপ কনস্ট্যান্ট রাখার উপায় কী আছে বলো তো? তখন কী করবে? যেহেতু তুমি হিট দিছো, তাহলে কণাগুলো গতিপ্রাপ্ত হবে। তারা কি করবে? তারা এই পাত্রের দেয়ালের গায়ে ধাক্কা দিতে থাকবে গতিপ্রাপ্ত হয়ে। তো চাপকে তুমি যদি কনস্ট্যান্ট রাখতে চাও, তোমাকে ডেফিনেটলি কী করতে হবে? চাপকে কনস্ট্যান্ট রাখতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে তখন, তুমি যদি চাপকে কনস্ট্যান্ট রাখতে চাও, তোমাকে যে কাজটা করতে হবে তখন, সেটা হলো তোমাকে অ্যাকচুয়ালি ভাই আয়তন বাড়াইতে হবে। তুমি যদি চাপকে কনস্ট্যান্ট রাখতে চাও, পিস্টনটাকে আর এখানে রাখলে হবে না, তোমাকে পিস্টনটাকে এই পাশে নিয়ে আসতে হবে, আয়তন বাড়াই ফেলতে হবে। তখন দেখা যাবে হ্যাঁ, গ্যাসগুলো আবার মোটামুটি দূরে চলে গিয়ে
তারা ধরো এই যে হিট পাওয়ার পরে টেম্পারেচার এখানে T2 হয়ে গেছে, ভলিউম এখানে ধরো V2 হয়ে গেছে। এই অবস্থায় ঠিক আছে, ধরো এখানে দেখা যাবে, ধরা যাক এটা আগের মতো P1 পরিমাণে চাপ দিচ্ছে। দেখা যাবে এটা আগের মতো কত পরিমাণ চাপ দিচ্ছে, কারণ যেহেতু তুমি এটাকে বাড়াই ফেলছো, আয়তনটাকে বাড়াই ফেলছো, তাহলে দেখা যাবে এটি P1 পরিমাণেই চাপ দিচ্ছে। বাট তুমি যদি আয়তনটাকে চেঞ্জ না করতা, টেম্পারেচার বাড়াতে থাকতা, তখন কিন্তু এখানে প্রেশারের পরিমাণ বেড়ে যেত। কেন? কারণ তখন গতিবেগ বাড়ার কারণে জোরে ধাক্কা খাইতো। আর এখন কী হয়েছে, এখন তুমি এটাকে সরাই ফেলার কারণে, আয়তন বাড়ার কারণে তোমার আসলে এখানে চাপটা বৃদ্ধি পায়নি। চাপটা তুমি কীভাবে কনস্ট্যান্ট রাখতে পারবা, বুঝতে পারছো? তাহলে এখানে যেটা, এখানে আমাকে একটা তুমি জিনিস বলো তো এখানে, সেটা হইলো এই উপরের চিত্র। আচ্ছা আগে বলো যে এই চিত্রগুলো তুমি বুঝতে পারছো কিনা, চিত্রতে কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা জানাও তো একটু করে। চিত্রতে কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা এটা একটু করে জানাও। চিত্রটা সবাই বুঝতে পারছো কিনা, চিত্র কি সবাই বুঝতে পারছো? চিত্র দেখো, আমি দুইটা সূত্র তোমাকে একসাথে বোঝাচ্ছি। একটা হলো তোমার চার্লসের সূত্র, এখানে প্রেসার এবং মোল সংখ্যাকে স্থির রাখি। একটা হচ্ছে চাপের সূত্র, যেখানে আমরা ভলিউম আর মোল সংখ্যাকে স্থির রাখি। ভলিউমকে কীভাবে স্থির রাখতে পারবো, এখানে তাহলে আমাকে একটা স্টপ, কিছু একটা স্টপ স্ক্রু দিয়ে হোক বা যেভাবে হোক আমাকে এইটাকে নড়তে দেওয়া যাবে না। এটা আমি নাম ভুলে গেছি, এক্স্যাক্ট নামটা। তো এটা কীভাবে কনস্ট্যান্ট রাখছি। আর এখানে আমি এটাকে কনস্ট্যান্ট রাখি নাই, আমি টেম্পারেচার বাড়ালে প্রেশারকে কনস্ট্যান্ট রাখার জন্য এটাকে বাড়াইতে পারবো আয়তনটাকে, এটা আমি করলাম। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি সবাই। দেখি কমেন্ট কি বলছো, বুঝছো সবাই? হ্যাঁ, সামিউল বলতেছে আরেকবার বুঝাচ্ছি দেখো তাহলে। আচ্ছা যারা যারা বুঝো নাই তারা একবার একটু তাড়াতাড়ি বুঝো, দেখো একটু তাড়াতাড়ি বুঝো। দেখো কি করছি এখানে, ধরো আমি এখানে হিট দিছি, হিট দিলে কি হবে, হিট দিলে কণাগুলোর গতি বাড়বে। বাট তুমি চাইতেছো প্রেশারকে কনস্ট্যান্ট রাখতে বা প্রেশারকে স্থির রাখতে। তাহলে বলো তো প্রেশারকে তুমি কীভাবে স্থির রাখবা? যদি তুমি পিস্টনটাকে বা সিলিন্ডারের ঢাকনাকে এখানে রেখে দাও, তাহলে তো কণাগুলা অধিক গতিপ্রাপ্ত হয়ে এখানে চাপ বেড়ে যাবে। বাট চাপকে তোমার স্থির রাখতে হবে, মানে চাপ আগে P1 দিত, এখনও P1ই দিতে হবে। তাহলে তোমার একটা উপায় আছে, কি উপায় আছে, তুমি আয়তনটাকে বাড়াই দাও। আয়তনটাকে বাড়াই দিলে কি হবে, মানে ব্যাপারটা বুঝো। ধরো মানে আমি যদি একটা অ্যানালজি দিয়ে তোমাকে বুঝাই, মানে ধরো আগে তুমি এখানে নর্মালি দৌড়াদৌড়ি করতেছো, তো তোমার পিছনে আগুন ধরাই দিছে, তো তুমি ঠান্ডা হওয়ার জন্য তোমাকে যদি তুমি কি করো, ওই সেম আয়তনে রাখো, তাহলে তুমি দেয়ালকে আরও বেশি ধাক্কা দিবা না। বাট তুমি যদি কি করতে পারো, ওই যে আয়তনটাকে বাড়াই দিতে পারো, তাহলে কিন্তু তুমি একটু দূরে গিয়ে ঠান্ডা হইতে পারবা। বা তুমি কিন্তু সেম পরিমাণ চাপই দিবা আসলে। তো এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে P1 পরিমাণে কিন্তু এখানে চাপটা দিবে। তার মানে চাপকে কনস্ট্যান্ট রাখার একটা ওয়ে হচ্ছে তুমি এখানে ভলিউম বাড়াই দাও, ভলিউম বাড়াই দাও। তাহলে এখানে আমি বলতে পারি, আমি যদি তোমার জিজ্ঞেস করি এখানে V1 আর V2 এর মধ্যে কে বড় হবে, আর T1 আর T2 এর মধ্যে কে বড় হবে, তখন তুমি বলবা যে ভাই চিত্র দেখেই তো বুঝতেছি V2টা বড়, কারণ এখানে বেশি আয়তন দখল করছে। আচ্ছা আচ্ছা, এখানেও কিন্তু দেখো, এখানেও কিন্তু তোমার মোল সংখ্যা N ছিল, গ্যাসের পরিমাণ কিন্তু চেঞ্জ হয় নাই, গ্যাসের পরিমাণ কিন্তু N আছে মোল সংখ্যাটা। আর T1 আর T2 এর মধ্যে দেখো T2টা কিন্তু বড় হবে, যেটা এখানে তুমি হিট দিছিলা, হিট দেওয়ার কারণে টেম্পারেচার বেড়ে গেছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমার ভলিউম আর টেম্পারেচার কিন্তু আসলে অ্যাকচুয়ালি সমানুপাতিক হয়। কী হয়, ভলিউম আর টেম্পারেচার সমানুপাতিক হয়। তাহলে টেম্পারেচারকে বাড়াইলে ভলিউম আসলে বাড়ে। বাট কখন এটা কন্ডিশন, যখন তুমি প্রেশার এবং মোল সংখ্যাকে স্থির রাখবা, তখন কন্ডিশন হচ্ছে এটা। আচ্ছা, আর এদিকে দেখো এখানে কী হবে বলো তো, এবার তুমি যখন হিট দিবা, তখন এখানে হিট দেওয়ার কারণে কী হবে দেখো, এবার হিট দেওয়ার কারণে কী হবে দেখো, যেহেতু তুমি এইখানে একটা এরকম স্টপ টাইপের একটা জিনিস রেখে দিছো, তো এটা তো আর নড়তে পারবে না। তাহলে নড়তে না পারলে এর আয়তন কি চেঞ্জ হবে না, এর আয়তন আগে V1 ছিল, এখনও আয়তন V1ই থাকবে, বাট মোল সংখ্যা Nই থাকবে, কারণ এখানে তুমি কোনো কিছুকে বের করো নাই, অ্যাডও করো নাই। বাট টেম্পারেচার বেড়ে গিয়ে T2 হয়ে যাবে। আর প্রেশার কি আর P1 থাকবে, তোমার কি মনে হয়? প্রেশার তো P1 থাকবে না, তখন এখানে প্রেশার হয়ে যাবে P2। তো এই ক্ষেত্রে কিন্তু দেখো, এই ক্ষেত্রে তোমাকে আমি বলি, তুমি এখানে ভালো করে যদি লক্ষ্য করে দেখো, এখানে P2 আর P1 এর মধ্যে কে বড় হবে, তখন তুমি বলবা যে ভাই যেহেতু টেম্পারেচার 2টা বড়, তাহলে P2টা বড় হবে। আর টেম্পারেচার 2 তাহলে কী হবে, টেম্পারেচার 1 থেকে বড় হবে। তাহলে এইখান থেকে আমি বলতে পারি যে আমার প্রেশার আর টেম্পারেচার কিন্তু সমানুপাতিক হয়, যদি আমার কী থাকে, যদি আমার ভলিউম আর মোল সংখ্যাটা স্থির থাকে। বলো এটা বোঝা গেছে কিনা সবার, বলো এটা বুঝতে পারছো কিনা সবাই। দেখো বেসিক্যালি এটাই কি, চার্লসের সূত্রের একটা গাণিতিক রূপ, এটাই কি চাপের সূত্রের একটা গাণিতিক রূপ। তোমাকে আমি এক চিত্রতে বুঝাই দিছি, মাজারুল কোথায় প্রবলেম দেখা দিচ্ছে আমাকে একটু করে বলো, কোথায় বুঝো নাই বলো।
সবাই তো বুঝতেছে বলতেছো, কোথায় বোঝা নাই বলো সেটা আমি বুঝাই দিব, টেনশন নিও না। আশা করি বুঝতে পারছো সবাই, আশা করি বুঝতে পারছো। এবার আসো আমি তোমাকে চলো চার্লসের সূত্রটা একটু করে বোঝাই। এবার আলাদা করে আমি দেখো একবার তো একসাথে বুঝাই দিছি, এবার আমি তোমাকে আলাদা আলাদা করে আরেকবার তোমাকে রিভিশন করাই দিই। কী কী বলে দেখো। ফার্স্ট অফ অল মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট সেটা কি, সেটা হইতেছে কত সালে এইটা দেওয়া হয়েছে, 1787 সালে জ্যাকুইস চার্লস এই সূত্রটা প্রদান করছে, তাই এটাকে চার্লসের সূত্র বলা হয়। বেসিক্যালি এটার আইডিয়াটা কি তোমাকে আমি চলো বুঝাই বলি আসো। ধরো আমি যদি বলি যে আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আমি বললাম এখানে তোমাকে আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরো গ্যাসের আয়তনকে আমি বললাম ভি নট। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তনকে আমি কত বললাম, গ্যাসের আয়তনকে আমি বললাম ভি নট। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত, ভি নট। আচ্ছা আমি যদি তাপমাত্রাকে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তনকে আমি কত কত বলতে পারি, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তনকে আমি বলতে পারি V1 আয়তন, গ্যাসের আয়তনকে আমি বলতে পারি V1 আয়তন। দেখো দেখি বলো তো V1 আর ভি নটের মধ্যে কে বড় হবে, V1 আর ভি নটের মধ্যে কে বড় হবে? তখন তুমি বলবো যে ভাই দেখেন এখানে তো 0, এখানে তো 1, তাহলে টেম্পারেচার এখানে বাড়ছে, তাহলে টেম্পারেচার বাড়লে ভলিউমটাও বাড়ে, তাহলে V1 এর মানটা বড় হবে। তখন কতটুকু বড় হবে, কতটুকু বড় হবে, তখন এটাকে সমীকরণ দিয়ে দেখানো হয়েছে যে V1 ইকুয়াল টু হবে ভি নট তো থাকবেই, সাথে কিছু একটা অ্যাড হবে, ভি নট তো থাকবেই। দেখো যেহেতু V1টা যেহেতু ভি নট থেকে বড়, V1টা যেহেতু ভি নট থেকে বড়, তাহলে V1 ইকুয়াল টু হবে ভি নট তো থাকবেই, সাথে কি হবে, সাথে সাথে এখানে হবে এই যে ভি নটের তুমি যত তাপমাত্রা বাড়াইছো, দেখো 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছো, তাহলে এখানে হবে 1/273 আকারে বাড়বে। 1 বাই কত আকারে বাড়বে, এটা দেখা গেছে 1/273 আকারে বাড়ে। তাহলে এক্সপেরিমেন্টালি কি দেখা গেছে, দেখা গেছে তুমি যদি এখানে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন করো বা তাপমাত্রাকে বৃদ্ধি করো, তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বৃদ্ধি করো, তাহলে আয়তন কত হয়, আয়তন আদি আয়তনের বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ আকারে বাড়তে থাকে। এখন তুমি আমাকে বলো যদি আমি 1 ডিগ্রি না করে আমি তো এখানে θ ডিগ্রি সেলসিয়াসও বলতে পারতাম, ওই অবস্থায় গ্যাসের আয়তনকে আমি কি বলতে পারবো, θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তনকে আমি বলতে পারবো ভি থিটা। তাহলে ভি থিটার ফর্মুলা কী হবে, ভি থিটা ইকুয়াল লিখতে পারবো ভি নট প্লাস, যেহেতু একের জন্য আমি উপরে 1 বসাইতাম, বাট এবার আমি তো তাপমাত্রা থিটা বাড়াইছি, তাহলে হবে θ/273 আর এখানে হবে ভি নট। তাহলে এইটা হচ্ছে আমাদের মোটামুটি চার্লসের সূত্র। চার্লসের সূত্রের ফার্স্ট একটা রূপ হচ্ছে এটা, আরেকটা রূপ হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু টি। দেখো এখানে এটা লিখছে, এখানে দেখো এখানে বলতেছে তুমি যদি চাপকে স্থির রাখো, তাহলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, ওইখানে মোল সংখ্যা স্থির, গ্যাসের আয়তন এটা কি হবে, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য, দেখো যদি তাপমাত্রাকে বাড়াও তাহলে এখানে প্লাস হবে, আয়তন বাড়বে, তাপমাত্রাকে কমাইলে আয়তন কমবে, তাহলে তখন এখানে মাইনাস হবে। তুমি যদি 0 থেকে -1 যাইতা, তাহলে এখানে কত হইতো, তখন এটা হইতো এখানে মাইনাস হইতো, যদি তুমি -1 যাইতা। এটাই এখানে বলতেছে তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ আকারে বৃদ্ধি বা হ্রাস পায়, বৃদ্ধি বা হ্রাস পায়। এখানে দেখো এই যে V0/273 দেখতেছো, এটাকে বলা হয় আয়তন প্রসারাঙ্কও বলা হয়ে থাকে। এটাকে এখানে যে তুমি দেখতেছো V0/273, V0 যেখানে 273 আছে, এটাকে আমরা আয়তন প্রসারাঙ্কও বলতে পারি। V0/273 এটাকে কি নামে ডাকা হয়, এটাকে ডাকা হয় আয়তন প্রসারাঙ্ক। বলো এইটা বোঝা গেছে কি না সবার, আয়তন প্রসারাঙ্ক? একটু করে কমেন্টে আমাকে জানাও এই জিনিস সবাই এখানে আমরা বুঝতে পারছি কিনা। আশা করি বুঝতে পারছি, আশা করি এখানে কারো কোনো ডাউট বা সমস্যা নেই। তাহলে যদি আমরা বুঝে থাকি, তাহলে চলো আমরা এখানে একটু আগাই ফার্দার। তাহলে আমরা দেখলাম, আমরা পাইলাম যে ভি থিটা ইকুয়াল টু পাইলাম ভি নট প্লাস থিটা ডিভাইডেড বাই 273, থিটা ডিভাইডেড বাই 273 গুণন ভি নট পাইলাম, রাইট? আচ্ছা, এখন যদি আমরা এখানে একটা কাজ করি, ধরো আমি যদি একটা ভি নটটাকে যদি কমন নিতাম, তাহলে কি পাইতাম, ভি নটকে কমন নিলে এখানে পাইতাম এই যে 1 যোগ এখানে পাইতাম θ/273, এখানে পাইতাম কত, θ/273 পাইতাম, যদি আমি ভি নটকে আমি কমন নিতাম।
তাহলে আমার এই জিনিসটা আসতো এখানে, রাইট? তাহলে এখন ভালো করে দেখো, সেটা হইলো এখানে এটা তখন এটা তুমি পাইতে এখানে 273, তো এখানে লসাগু আসতো। দেখো এখানে লসাগু কত আসতো, এখানে লসাগু আসতো 273, এখানে লসাগু আসতো 273, আর এটা হইতো 273 যোগ থিটা। আচ্ছা, এবার একটা জিনিস বুঝো, এই যে থিটা, এটা কোন এককে প্রকাশিত বলো তো? এই থিটা কিন্তু ছিল ডিগ্রি সেলসিয়াস। তুমি যদি একটু মনে করে দেখো, এখানে দেখো এই থিটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস এককে ছিল। থিটা কোন এককে ছিল? ডিগ্রি সেলসিয়াস। তাহলে ডিগ্রি সেলসিয়াসের সাথে তুমি যদি 273 যোগ করো, তাহলে আমরা কি পাই? ডিগ্রি সেলসিয়াসের সাথে যদি তুমি যদি 273 যোগ করো, তাহলে টেম্পারেচারটাকে পাই কেলভিন এককে। তাহলে বেসিক্যালি টেম্পারেচারকে আমরা তাহলে পাবো কেলভিন এককে। আর এটাকে আমি চাইলে ভি থিটা লিখতে পারি, ভি লিখতে পারি, কোনো সমস্যা নেই। তুমি তোমার ইচ্ছাটা ভি থিটা লেখো, কোনো সমস্যা নেই। তাহলে ভি নট, এটাকে তুমি লিখতে পারবে টেম্পারেচার, আর নিচে লিখো তুমি তাহলে 273, নিচে লিখো তুমি এখানে 273। এই টেম্পারেচারটা কিন্তু কেলভিন এককে, এটা কিন্তু কোন এককে? এটা কিন্তু কেলভিন এককে। আর এইখান থেকে বেসিক্যালি তুমি কি পাবা দেখো, এই যে তোমার ভি নট বাই 273, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু। কারণ ভি নট কি? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভলিউম, একটা পার্টিকুলার টেম্পারেচারে ভলিউম, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট। তো বেসিক্যালি এখান থেকে আসলে কি করা হয়, এখান থেকে আসলে বলা হয় ভি ইজ প্রপোর্শনাল টু টি, ভি ইজ প্রপোর্শনাল টু টি। কেন? কারণ এখানে যে ভি নট বাই 273 আছে, এটা আসলে কনস্ট্যান্ট হয়, ধ্রুবক হয়ে থাকে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা, এটা ধ্রুবক হয়ে থাকে। আশা করি এই জিনিসটা এখানে বুঝতে পারছো। হ্যাঁ, আইডিয়াল গ্যাসের পড়া সবগুলা। ওকে, তাহলে এখন আমি যদি তোমাকে এটার দুইটা গ্রাফ আঁকি, দেখো দুইটা গ্রাফ এখান থেকে আসলে পরীক্ষায় আসে। দুইটা গ্রাফ যদি তোমাকে আমি এঁকে দিই, দেখো তাহলে গ্রাফগুলো কীরকম হবে। দেখো দুইটা গ্রাফ এখানে আমরা রাখবো, কেমন? দুইটা গ্রাফ এখানে আমরা রাখবো। ওকে, দেখো তো একটা গ্রাফ হচ্ছে আমরা এখানে আঁকতেছি, ঠিক আছে? ওকে, তো আমি একটা গ্রাফ আঁকতেছি এখানে ভি থিটা বনাম থিটার একটা গ্রাফ আঁকতেছি, ভি থিটা বনাম থিটা, এখানে ডিগ্রি সেলসিয়াসে প্রকাশিত। তাহলে দেখো এটার গ্রাফটা কীরকম হবে, দেখো তো। আমি যদি ভি থিটা বনাম, তাহলে ভি থিটা, তাহলে আমি এটাকে ওয়াই অক্ষ বরাবর দিলাম। তাহলে কোনটাকে ওয়াই অক্ষ বরাবর দিচ্ছি দেখো এখানে, এই যে এখানে এই ভি থিটা, এটাকে আমি তাহলে ওয়াই এক্সিস বরাবর চিন্তা করলাম। আর এই যে থিটা, এটাকে তাহলে আমি এক্স অক্ষ বরাবর চিন্তা করলাম। তাহলে বেসিক্যালি এটা কিন্তু ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি টাইপের একটা সরল রেখা। এটা কী ধরনের সরল রেখা বাবা? একটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি টাইপের একটা সরল রেখা বাবা। তাহলে যেখানে আসলে কি হবে, যেখানে আসলে এই যে দেখো এই ভ্যালুটা কত, এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে ভলিউম থাকে, এই ভলিউমকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ভি নট। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে ভলিউম থাকে তাকে বলে ভি নট। আচ্ছা, এইবার দেখো তো এই টেম্পারেচারটা কত, বা এই তাপমাত্রায় কি হবে? এই তাপমাত্রাতে গ্যাসের ভলিউম হয় 0। এই তাপমাত্রাতে গ্যাসের ভলিউম কত হয়? 0 হয়। তাহলে এই তাপমাত্রাতে আমরা বলতে পারি এখানে গ্যাসের আয়তন কত হয়? এই তাপমাত্রাতে গ্যাসের আয়তন হয় 0। গ্যাসের আয়তন হয় 0। এই তাপমাত্রাতে গ্যাসের আয়তন কত হবে? 0 হবে। কারণ দেখো এটা এক অক্ষের সাথে মিলে গেছে, তার মানে এখানে ওয়াই এর ভ্যালু 0। তাহলে এই তাপমাত্রাতে গ্যাসের আয়তন কত হবে? এই তাপমাত্রাতে গ্যাসের আয়তন হবে 0। আর যেই তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হয়, সেই তাপমাত্রাকে বলে পরম শূন্য তাপমাত্রা। তাহলে যেই তাপমাত্রাতে এই ঘটনাটা ঘটবে, মানে গ্যাসের আয়তন 0টা যেই টেম্পারেচারে ঘটবে, ওই টেম্পারেচারকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। ওই টেম্পারেচারকে কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা। আর এটার ভ্যালু হয় -273 ডিগ্রিও বলা যায়, বা কেউ কেউ এটাকে -273.15 ডিগ্রি সেলসিয়াস এটাও বলে। -273 ডিগ্রি সেলসিয়াস লিখলেও হবে, অথবা -273.15 ডিগ্রি সেলসিয়াস এটা লিখলেও হবে। তাহলে যেই তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলি তোমার পরম শূন্য তাপমাত্রা। বাট অ্যাকচুয়ালি কি গ্যাসের আয়তনকে 0 করা পসিবল? না, কারণ তাপমাত্রা কমাইতে থাকলে তোমার কি হবে? গ্যাসটা তখন লিকুইডে কনভার্ট হয়ে যায়, গ্যাস আর গ্যাস থাকে না। তাহলে অ্যাকচুয়ালি তো 0 করা পসিবল না। তাহলে এই জন্য আমরা কী করি এখানে, এই যে দাগ কাটা দেখাবো। কী করবো এখানে? এই জন্য আমরা যে কাজটা করি এখানে দাগ কাটা দেখি, এভাবে করে দেখাবো, বুঝছো? এভাবে করে দেখাবো, বাট না দেখালেও প্রবলেম নেই আর কি। যাই হোক, আশা করি তুমি জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে যেই তাপমাত্রায় গ্যাসের আয়তন 0 হয় তাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। তাহলে এই পরম শূন্য তাপমাত্রাতে কী হবে? বা এটাকে আমরা কিন্তু 0 কেলভিনও বলতে পারি। পরম শূন্য তাপমাত্রাকে কত বলা যায়? এটাকে রেফারেন্স ধরে যেই তাপমাত্রার স্কেল নির্ধারণ করা হয় তাকে কিন্তু কেলভিন স্কেল বলে, এটাকে রেফারেন্স ধরে করা হয়, রাইট? আচ্ছা, এই পরম শূন্য তাপমাত্রাতে আমরা বলতে পারি আমার গ্যাসের আয়তন কত?
এই পরম শূন্য তাপমাত্রাতে আমরা বলতে পারি আমার গ্যাসের ভলিউম কত হয়, গ্যাসের ভলিউম হয় 0। আবার এই পরম শূন্য তাপমাত্রাতে গ্যাসের গতিশক্তি কত হবে জানো, গতিশক্তির ভ্যালুও 0 হয়। কারণ তো এই টেম্পারেচারে দেখবা তোমার তো গ্যাসই নাই, তো গ্যাসের গতিশক্তি কোত্থেকে আসবে। অ্যাকচুয়ালি টেম্পারেচার 0 হওয়ার কারণে গতিশক্তির সূত্র আমরা পড়াবো নেক্সট ক্লাসগুলোতে, ইকে ইকুয়াল টু 3/2 এনআরটি হয়, এখানে টেম্পারেচার 0 বসে এটা 0ই আসে। আচ্ছা, আশা করি এই জিনিসটা সবাই এখানে আমরা বুঝতে পারছি, কারো এখানে কোনো সমস্যা নাই। ওকে, তো এরপরে যদি আমরা আরেকটা গ্রাফ দেখতে চাই, এটা আরেকটা গ্রাফ আছে, সেই গ্রাফটা কীরকম দেখো তো। সেই গ্রাফটা হইলো দেখো, এই গ্রাফ আরেকটা গ্রাফ আছে এটার, ওই গ্রাফটা কীরকম এখানে চলো পাশে দেখাই দিয়ে আসো, ছোটো করে দেখাই দিয়ে আসো। সেটা হচ্ছে ধরো তুমি যদি এখানে কী করো, ধরো আমরা যদি এখানে ওয়াই অক্ষ বরাবর ধরো ভলিউমকে নিলাম, এবার আমি টেম্পারেচার নিলাম। খেয়াল করো এখানে আমি টেম্পারেচারটা ডিগ্রি সেলসিয়াসে পড়াইছি, এখানে আমি টেম্পারেচারটা, আচ্ছা শেষ লাইনটা বুঝো নাই, দেখো এই যে যেই তাপমাত্রায় এই 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 জায়গায় দেখো তো, এই জায়গায় আমাকে বলো এই পয়েন্টটাতে ওয়াইয়ের ভ্যালু কত। এই পয়েন্টে যেটা এক অক্ষকে ছেদ করছে সেখানে ওয়াইয়ের ভ্যালু 0, আর ওয়াই বরাবর তুমি কাকে বসাইছো, গ্যাসের আয়তন, তাহলে এই পয়েন্টে গ্যাসের আয়তন হচ্ছে 0। আর যেই তাপমাত্রাতে গ্যাসের আয়তন 0 হয় তাকে বলে পরম শূন্য তাপমাত্রা। এবং এইটা ক্যালকুলেট করে দেখা যাবে এই ভ্যালুটা কত আসবে, এখান থেকেই বের করতে পারবা। এখানে গ্যাসের আয়তনকে 0 বসাও, এখানে থিটা বের করো, দেখবা থিটা ইকুয়াল টু এখানে -273 আসবে, আর এটার অ্যাকুরেট ভ্যালু হচ্ছে এটা 0.15 দিয়ে। আর এটাকে রেফারেন্স ধরে বা এটাকে 0 কেলভিন বলা হয়, এটাকে আমরা কত বলতে পারি, 0 কেলভিন বলতে পারি। এখান থেকে কেলভিনের স্কেল পাওয়া যায়। তো যদি তুমি এই পরম শূন্য তাপমাত্রাতে গ্যাসের ভলিউম হবে 0, কারণ এখানে দেখো ভলিউম 0, আর ভলিউম 0 হইলে তার অ্যাকচুয়ালি গ্যাসের অস্তিত্বই তো নাই, তাহলে গ্যাসের গতিশক্তিও হবে 0। বাট অ্যাকচুয়ালি এটাকে আমি ফর্মুলা দিয়েও প্রমাণ করতে পারি। গ্যাসের গতিশক্তির ফর্মুলা হয় ইকে ইকুয়াল টু 3/2 এনআরটি, টেম্পারেচারকে 0 বসাইলে ইকের ভ্যালু 0ই আসে। ওকে, আচ্ছা আরেকটা গ্রাফ আছে, সেটা হলো ভি বনাম টি এর লেখচিত্র। এটা কীরকম হবে, এটা হবে দেখো, এটা হবে কীরকম, এটা হবে মূলবিন্দুগামী সরল রেখা। এটা হবে কীরকম, মূলবিন্দুগামী সরল রেখা। কেন মূলবিন্দুগামী সরল রেখা হইলো, কেন মূলবিন্দুগামী সরল রেখা হইলো, দেখো কেন মূলবিন্দুগামী সরল রেখা হয়েছে। এই যে তুমি এখানে তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু টি না, তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, এখান থেকে তুমি লিখতে পারো হচ্ছে ভি ইকুয়াল টু ক্যাটি লিখতে পারো, কি লিখতে পারো, ভি ইকুয়াল টু ক্যাটি লিখতে পারো। তো এখান থেকে তুমি দেখতেছো এখানে তুমি ওয়াই অক্ষ বরাবর ভি বসাইছো, এক্স অক্ষ বরাবর তুমি টি বসাইছো, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে এটা কীরকম হইলো, একটা মূলবিন্দুগামী সরল রেখা হইলো। তাহলে ভি দেখো, যদি তোমাকে এক্স অক্ষের দিকে তুমি ডিগ্রি সেলসিয়াসে লিখো তাহলে গ্রাফটা এরকম, আর যদি এক্স অক্ষের দিকে কেলভিন এককে তুমি যদি তাপমাত্রা দাও তাহলে কিন্তু গ্রাফটা তোমার এরকম। বুঝে গেছে সবার? বলো তো, এটা কি বুঝতে পারছো সবাই? আশা করি বুঝতে পারছো। আরেকটু করে 10 মিনিট পরেই, আর 10টা মিনিট পরেই তাহলে আমি একসাথে চাপের সূত্রটাও তোমাকে দেখাই দিতে পারবো, ফর্মুলাগুলো। চাপের সূত্র যদি তুমি পড়ে ফেলছো, জাস্ট তোমাকে এটা রিভাইজ করে দেবো 10টা মিনিট আর এক্সট্রা পরেই, কেমন? আচ্ছা দেখো, তাহলে এখন এই আমরা যখন এই গ্রাফটা অঙ্কন করছি, ভালো করে লক্ষ্য করে দেখো, এই গ্রাফটা অঙ্কন করার সময় প্রত্যেকটা পয়েন্টে চাপের মান কিন্তু কনস্ট্যান্ট ছিল। ধর এটা পি চাপে অঙ্কন করা হয়েছে। এই গ্রাফটা অঙ্কন করার সময় প্রত্যেকটা পয়েন্টে কিন্তু চাপ ছিল স্থির। তো চাপ স্থির রেখে যেই গ্রাফগুলো অঙ্কন করা হয় সেগুলোকে বলা হয় কি জানো, সেই চাপ স্থির রেখে যেগুলো অঙ্কন করবা সেগুলোকে বলা হবে সমচাপীয় রেখা বা আইসোবার গ্রাফ। কেমন? এই গ্রাফগুলোকে তাহলে কি বলা হবে, আমি যদি নেক্সট পৃষ্ঠা একটু করে যাই, দেখো নেক্সট পৃষ্ঠা একটু করে যাই, চলো এটাকে আমি একটু করে ডিলিট করে দিই পেজটাকে, এই প্যারানার দরকার নেই, এখানে আছে সবগুলো। কেমন? তাহলে চাপ স্থির রেখে, আমরা চাপকে স্থির রেখে যে গ্রাফগুলো আমরা অঙ্কন করি এগুলোকে বলে সমচাপীয় রেখা, এগুলোকে বলে সমচাপীয় রেখা, এগুলোকে বলে সমচাপীয় রেখা বা আইসোবার গ্রাফ আমরা বলতে পারি, আইসোবার গ্রাফ আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমরা পাইলাম যেটা, সেটা হলো কীরকম, একটা গ্রাফ আমরা এখানে দেখো এরকম পাইলাম, লাস্টে আমরা একটা গ্রাফ পাইলাম এরকম। আমি যদি সবগুলো আইসোবারকে একসাথে এঁকে দিই তাহলে তোমার সব থেকে বেশি সুবিধা হবে। দেখো, ধরো তুমি যদি কি করো, এখানে তুমি যদি এই জায়গায় কথার কথা তুমি ধরো এখানে ভি বসাইছো, ভি থিটা, এখানে ধরো থিটা ডিগ্রি সেলসিয়াসে বসাইছো, তাহলে গ্রাফটা কীরকম হবে, এই গ্রাফটা হবে কিন্তু এরকম, রাইট? তখন আমরা দেখছিলাম এই পয়েন্টটাকে আমি কি বলছি, এটা 0 ডিগ্রি সেলসিয়াস, আর এই তাপমাত্রা এটাকে আমি বলছিলাম ভি নট, এই গ্যাসের আয়তনকে আমি বলছিলাম ভি নট। আর এটা কি, এখানে আয়তন কত হবে, এখানে আয়তন হবে 0, আর এই তাপমাত্রাটা অ্যারাউন্ড কত হয়, -273.15 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। যাই হোক, সেকেন্ড গ্রাফ আমরা দেখছিলাম, সেকেন্ড গ্রাফ অলরেডি আমরা দেখছি এরকম। তুমি যদি কি করো,
তুমি যদি ওয়াই এক্সিস নাও আর এক্স এক্সিস বরাবর তুমি যদি ডিগ্রি সেলসিয়াসে না বসাই কেলভিনে বসাও, ধর এখানে ভি বসাবা, টেম্পারেচার বসাবা, বাট কেলভিন এককে, তাইলে তোমার ওই অবস্থায় গ্রাফটা কীরকম হয়? গ্রাফটা হয়ে থাকে তোমার মূলবিন্দুগামী সরলরেখা, মূলবিন্দুগামী সরলরেখা, ঠিক আছে? বাট এখানে কী হইতো? চাপ স্থির রাখতা। এখানেও কী হইতো? একটা পার্টিকুলার চাপে অঙ্কন করছো, আচ্ছা এখন পুরোনো প্রশ্ন আসতে পারে, ভাই যদি আমি তাহলে চাপকে চেঞ্জ করি তাহলে গ্রাফটা কীরকম হবে? ধরেন আমি যদি চাপকে চেঞ্জ করতাম, হ্যাঁ তখন দেখা যাবে, ধরো এটা তুমি পাইছো P1 চাপে গ্রাফ পাইছো, তুমি যদি চাপকে চেঞ্জ করো তাহলে দেখবা গ্রাফও চেঞ্জ হয়ে যাবে। এটা ধরো P2 চাপে গ্রাফ, চাপকে চেঞ্জ করা হলে গ্রাফও চেঞ্জ হয়ে যাবে। আর আরেকটা জিনিস আমরা দেখছি এখানে, সেটা হলো ভি ইজ ইকুয়াল টু ক্যাট, ভি ইজ প্রপোর্শনাল টু টি হয়েছে, তারপর তুমি এখানে দেখছো ভি ইকুয়াল টু ক্যাটি হয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা এটাও লিখতে পারি যে ভি বাই টি এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, ভি বাই টি ইকুয়াল টু কী হয়? কনস্ট্যান্ট। তাহলে ভি বাই টি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। এর মানে হইলো, ধরো তোমাকে যদি এরকম একটা গ্রাফ অঙ্কন করতে বলে, ধরো তোমাকে যদি বলে তুমি ভি বাই টি বানাম, তোমাকে যদি বলে ভি বাই টি বানাম, তুমি এখানে ভি এর গ্রাফ আঁকো বা টি এর গ্রাফ আঁকো, যেই গ্রাফই তুমি আঁকো না কেন ভি বাই টি এর মান তো কনস্ট্যান্ট হবে। তাহলে গ্রাফটা কীরকম হবে? গ্রাফটা হবে এরকম। বুঝছো নাকি বুঝো নাই? বলো বুঝছো কিনা? কারণ আমরা জানি ভি বাই টি হচ্ছে কনস্ট্যান্ট, ভি বাই টি কনস্ট্যান্ট, এই জন্য কি লেখা যায়? এই জন্য লেখা যাবে এখানে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 ইকুয়াল টু কিন্তু কনস্ট্যান্টই হয়, রাইট? এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি সবগুলা। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে আমার ভি বাই টি এটা কনস্ট্যান্ট, তাহলে গ্রাফটা এরকম আমার এক্স অক্ষের সমান্তরাল হবে। বুঝছো? হ্যাঁ, কোন গ্রাফটা বুঝো নাই বলো তো একটু করে, কোন গ্রাফটা বুঝো নাই? আর 5 মিনিট সময় দাও, তাহলে আমি চাপের সূত্রটা একসাথে দেখা দিচ্ছি। 5টা মিনিট সময় লাগবে। আর কোন গ্রাফটা বুঝো নাই বলো তো, কোন গ্রাফটা বুঝো নাই? দেখো আরেকবার বলি, তোমার এখানে তুমি কি করছো, এইটা তো তুমি অলরেডি আগে দেখাইছি ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, বাট তুমি যদি বি ইজ ইকুয়াল টু বি ইজ প্রপোর্শনাল টু টি চিন্তা করো, এটা প্রমাণ করে আসছে অলরেডি। দেখো এখানে প্রমাণ করে আসছে, এখান থেকে আসছে এই যে B0 বাই 273 কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এইখান থেকে ভি ইজ প্রপোর্শনাল টু টি লেখা যায়, কারণ ইকুয়াল টু দিয়ে ধ্রুবক আর টেম্পারেচার থাকলে এটাকে তুমি ধ্রুবককে তুমি সমানুপাতিক দিয়ে রিপ্লেস করতে পারো। তো এইখান থেকে আমি পাইলাম ভি ইকুয়াল টু ক্যাটি পাইলাম, তো ভি বাই টি মানে কত? এখানে টিটাকে নিচে নিয়ে আসো, তাহলে এটা কনস্ট্যান্ট হয়ে যাবে। ভি বাই টি মানে কনস্ট্যান্ট, ভি বাই টি মানে কত? ভি বাই টি মানে হচ্ছে কনস্ট্যান্ট। কেমন? ভি বাই টি মানে কনস্ট্যান্ট, তাহলে ভি বাই টি এর মান কি থাকবে? ধ্রুবক থাকবে। ভি বাই টি এর মান হচ্ছে ধ্রুবক থাকবে। ওইখানে আগে কি ছিল? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হইতো, এখানে সেম জিনিস। বুঝছো? লাস্টে দেখো, লাস্টে হইলো আমাদের আছে এখানে এই যে চাপের সূত্রটা, দেখো আমি এটা দেখাই তোমাকে শেষ করে দিচ্ছি আমি। চাপের সূত্র, এটাকে আমরা কিন্তু গ্যাল-লুসাকের সূত্র বলি, এটাকে অ্যামান্টনের সূত্রও বলা হয়, অ্যামান্টনের সূত্র বলা হয়। এখানে জাস্ট কি বলে, তুমি যদি এখানে কি করো, চাপের সূত্র আমরা কাকে স্থির রাখবো? ভলিউম আর মোল সংখ্যাকে তুমি যদি স্থির রাখো, তাহলে অলরেডি আমরা দেখে আসছি প্রেশার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। অলরেডি আমরা পড়ে আসছি কত? প্রেশার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। এই যে দেখো কোথায় পড়ছি, এই যে দেখো এখানে পড়ে আসছি, যে প্রেশার ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার ছিল। এটাই হচ্ছে চাপের সূত্র। তাহলে এখন এটা গ্রাফ যদি দেখো, তাহলে গ্রাফ কীরকম হবে? দেখো গ্রাফগুলো একদম সিম্পল গ্রাফ, দেখো একদম সিম্পল গ্রাফ, দেখো আমি তোমার দেখাই। তাহলে আমরা দুইটা গ্রাফ দেখবো, কেমন? দেখো, তাহলে তুমি আমাকে একটু করে বলো, পি ইজ প্রপোর্শনাল টু যদি টি হয়, তাইলে আমি সমানুপাতিক চিহ্ন উঠালে কী পাবো? এখান থেকে সমানুপাতিক চিহ্ন উঠালে কী পাবো? পি ইকুয়াল টু ক্যাটি পাবো না ভাই? তাহলে আমি যদি এই পি বনাম টেম্পারেচারের গ্রাফ অঙ্কন করি কেলভিন এককে, তাহলে বেসিক্যালি এটা তো একটা মূল বিন্দুকে আমি সরল রেখা হয়ে যাবে, তাই না? এটা কি হয়ে যাবে? দেখো পিকে তুমি দিছো কোন বরাবর? পিকে তুমি দিছো ওয়াই বরাবর। দেখো পিকে তুমি দিছো ওয়াই বরাবর, টিকে তুমি দিছো এক্স বরাবর, তাহলে এটা তো একটা মূল বিন্দুকে আমি সরল রেখা, তাহলে অ্যাকচুয়ালি সরল রেখাটা তুমি এরকম পাবা। আচ্ছা এখানে তুমি কাকে স্থির রাখছো? ভলিউমকে স্থির রাখছো। তাহলে ধরো এটা V1 ভলিউমে তুমি গ্রাফটা অঙ্কন করে পাইছো। তুমি যদি ভলিউম চেঞ্জ করতা তাহলে গ্রাফও চেঞ্জ হয়ে যেত। ধর এটা হচ্ছে V2-র জন্য, কে বড় হবে কে ছোট হবে এটা আমরা নেক্সট ক্লাস পড়বো। এদের মধ্যে কে বড় হবে কে ছোট হবে এগুলো মুখস্থ রাখতে হয় না, এগুলো একটা সিম্পল ট্রিক্স আছে, সিম্পল ট্রিক্স দিয়ে তোমাকে আমি বুঝাই দিব। তাহলে গ্রাফ গেল এটা। আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস দেখো, তো এটাও তো লেখা যায় যে পি বাই টি যদি লিখো তাহলে এটা তো কনস্ট্যান্ট আসবে। তাহলে তুমি যদি এখানে এই গ্রাফ অঙ্কন করো, যে ধরো তোমাকে যদি বলা হয় যে তুমি পি বাই টি এটা বনাম, তুমি এখানে টেম্পারেচারের গ্রাফ অঙ্কন করো, তাহলে এটা কি থাকবে? এরকম কনস্ট্যান্ট থাকবে। কেন?
কারণ দেখো এই যে পি বাই টি এর মান তো কনস্ট্যান্ট হয়, পি বাই টি এর মান কী হয়, পি বাই টি এর মান এখানে কনস্ট্যান্ট হয়। আচ্ছা, আর আয়তন স্থির রেখে যে গ্রাফ অঙ্কন করা হয় তাকে বলা হয় আইসোকোরিক রেখা, আইসোকোর রেখা। তাহলে আয়তনকে যদি স্থির রাখো, আয়তন স্থির রেখে যে গ্রাফগুলো তুমি পাও এটাকে বলা হয় আইসোকোর, আইসোকোর, বা ইংলিশে যদি আমি লিখে দিই আইসোকোর সি, এটা আইসোকোর রেখা। শেষ, আমাদের আজকের ক্লাস এখানে শেষ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই। আমরা আগামী ক্লাস থেকে ওই যে তোমার হচ্ছে অ্যাভোগাদ্রো সূত্র থেকে শুরু করব। আজকের ক্লাস তোমার কেমন লাগছে তুমি জানাইতে পারো, কোনো জায়গায় যদি কোনো ডাউট থাকে তুমি টেলিগ্রামে জানাইতে পারো, কেমন, বা আমাকে তুমি মেনশন দিতে পারো এই ভিডিওতে কোনো জায়গায় না বুঝলে। বাট আজকের ক্লাস আমাদের এতটুকুই, আশা করি তোমরা ক্লাসটা এনজয় করছো। সো অবশ্যই জানাবা ক্লাস কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাস বলতে কি, কালকে সকালে কিন্তু সকাল 9টায় কিন্তু সাইকেল 1-এ ক্লাস আছে, গুণগত রসায়নের সেকেন্ড কমপ্লেক্স ক্লাস, কেমন। আর পরশুদিন তোমাদের সাথে ক্লাস আছে পরিবেশ রসায়নের এই যে সেকেন্ড ক্লাসে। সবাই ভালো থাকবা, যাই তাইলে, আসসালামু আলাইকুম।